কিন্তু বাট তোমরা ইউটিউবটাকে কিভাবে দেখছো? মানে এই যে কমেন্ট এসছে ওখানটায়, মানে একজন দেখছে সিলেট থেকে বলছি, মিজোরাম থেকে বলছি, এরা ওয়াইড। আমার বিরাট এফর্ট নিয়ে ওই ওয়ার্ল্ডটাতে ঢুকতে হচ্ছে না মানসিকভাবে। আমি এটা অন্যরকম কিছু যেটা এক্সপিরিয়েন্স করি ওরকম ওয়ার্ল্ডে আমি ঢুকছি না, একটা জেল। কিছু উত্তর পেতাম যেটা ঠিক ভুল, তার থেকে বেটার আমি এটা অন্য মানুষের কাছে শুনছি। কন্টিনিউয়াসলি যদি কনভারসেশনে থাকি, প্রবলেমটা কি? বড় প্রশ্ন করছো, এখন ঢুকে যেতে হবে একটা বড় ফিলোসফিতে, সেটা হলো সর্বনাশ। ওয়েলকাম টু দ্য 9th এপিসোড অফ সোল কানেকশন। একটা সপ্তাহ মাঝখানে একটু গ্যাপ গেল আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য, বাট এই সপ্তাহে ওই অল্টারনেট শনিবার আবার এই সপ্তাহের জন্য চলে এলাম আমরা নতুন একটা এপিসোড নিয়ে, আবার একটা র্যান্ডাম কিছু বিষয়ে আড্ডা মারতে। এইবার থেকে ঠিক করা হয়েছে আমরা লাস্ট দুটো এপিসোড একটু টপিকে থাকার চেষ্টা করেছি, কিন্তু সেই টপিকে থাকতে গিয়ে এই দুজনের ভালো লাগেনি, তো আমরা আবার ওইটাকে ছন্ন ছাড়ার জায়গায় নিয়ে চলে যাবো। ছন্ন ছাড়াই বেস্ট। তোমাদের ছন্ন ছাড়া তো আবার হ্যাঁ ওই আর কি যাবে মানসিক বিকাশের দিকটায়, ওই দিকটায় ঢুকে পড়বার আগে একটা বিরাট ঘটনা ঘটে গেছে আমাদের জীবনে, সবার জীবনে। আমিষ রিলিজ করেছে। এতদিন ধরে আপনারা যে অদ্ভুত অদ্ভুত জায়গায় সব আমিষের বিজ্ঞাপন শুনতে পেতেন, যেখানে সেখান থেকে হঠাৎ করে আমিষের একটা বিজ্ঞাপন ঢুকে যেত, সে আমিষ রিলিজ করেছে এবং 6 দিনে, বোধহয় না 6 দিন 7 দিনে 15 লাখ ভিউ। মানে এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট আমাদের সবার জন্য, ভীষণ ভীষণ একটা আনন্দ হয়েছে। এটা সব থেকে বড় কথা, এটার প্রথম প্রিমিয়ারটা হয়েছিল এসআরএফটিআইতে, তো বড় পর্দায় সিনেমা দেখতে দারুণ লাগে, এবং ওখানে সবাই মিলে যে হাততালি, সবার যে এত ভালো লাগা, সেগুলো খুব আনন্দ দিয়েছে। তো এবার একটু আজকের আড্ডাটা আমিষ দিয়ে শুরু করি। অনুরাধা, কেমন এক্সপিরিয়েন্স অনেকদিন বাদে ডিরেক্টর হিসেবে হলে গিয়ে দাঁড়ানো? লাস্ট বোধহয় নীতিশাস্ত্র, আর সেটাও ফিল্ম ফেস্টিভ্যালে। ওটা একটা আলাদা ব্যাপার। ফিল্ম ফেস্টিভ্যালে যখন সিলেকশন হয় তখন ওটা আলাদা, কিন্তু এইখানে প্রথমবার যেটা হয়েছে সেটা হলো মাস অডিয়েন্স। এটাকে মানে প্রিমিয়ারের কথা, তো প্রিমিয়ারেও প্রচুর মানুষ ছিল যারা জাস্ট অডিয়েন্স, মানে তাদের কোনো জাজমেন্ট নেই। তারা ফিল্ম ফেস্টিভ্যালে কি হয়, একটু আতেল অডিয়েন্স থাকে, এখানে না। হ্যাঁ, মানে তোর একটা সিনেমা দেখে লোকজন স্ট্যান্ডিং ওভেশন দিল, এখন তাদেরকে আতেল বলে দিচ্ছে। না, আমি ওটা বলছি না, আমি বলছি যে দুটো ডিফারেন্স আছে। একটা মানুষ মিনিংফুল সিনেমা দেখতে পছন্দ করে, সবাই করে মিনিংফুল সিনেমা, এবং অ্যাট দ্য সেম টাইম পপুলার মাসি সিনেমা, এই দুটোই আছে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো ওই মিনিংফুল সিনেমার যে আনন্দ, বা যে আমার 3টে ছবিতেই স্ট্যান্ডিং ওভেশন পেয়েছি ইয়েতে, আমরা কিফে। এখানে যেটা হয়েছে এটা না ইজ ডিফারেন্ট দেন বাকিগুলোর থেকে। তো সুতরাং আমার তো প্রথম কথা হলো অনেকদিন পর মাঝখানে একটা ব্রেক নিয়েছিলাম, তারপর আমিষ বানানোর পর যেরকম ভাবে লোকজন রিয়াক্ট করছে, যেরকম ভাবে লোকজন ফোন করছে, পুরনো লোকজন, বুঝলি, যারা ধর আমার এক ভাই, সে মানে আমার সব সিনেমা অনেকদিন তো দেখে, এখনো অব্দি বলে উঠতে পারেনি, প্রথম বললো শোন না, বাকি তোর সিনেমাগুলো না আমার বিরাট কোনো ভালো লাগেনি। হ্যাঁ, ওগুলো ভালো লাগেনি খুব একটা। এটা মনে হচ্ছে ভালো সিনেমা, এইবার মনে হচ্ছে এইবার তুই যে কোনো সিনেমা বানালে ভালোই বানাবি, এটা মনে হচ্ছে বিশ্বাস হয়েছে। হ্যাঁ, তো এইটাতে আমার খুব মজা লাগছে। এবং যেই অডিয়েন্সের সঙ্গে কানেকশনটা, একজন ফিল্ম মেকার তো চায় যে মানে অনেক বেশি অডিয়েন্সের সঙ্গে কানেক্ট করতে, সেটা এবার হয়ে খুবই আনন্দ হচ্ছে। এবং আমাকে অ্যাজ এ ফিল্ম মেকার আরো বেশ কিছু মানুষ আইডেন্টিফাই করছে, অনেক মেসেজেস আসছে, অনেক ফোন আসছে, তো এটা বেশ মজার একটা ব্যাপার, খুবই আনন্দ হচ্ছে। কারেক্ট। ওই টাইমগুলো তুমিও তো ছিলে হলে একসাথে, যে সেই মানে যখন লেখা হচ্ছিল যে জাম্প স্কেয়ারটা প্রথম ভাব করে পড়বে, এবং সেটা যখন এক্সিকিউট হয়ে দর্শকদের রিয়াকশনটা, সেগুলো কতটা আনন্দ দেয়। আমি তো দেখিনি, আমি তো বসেছিলাম না, আমি তো দাঁড়িয়েছিলাম কোনায়, আমি তো নিজের সিনেমা খুব একটা দেখতে পাই না, তো তাও এটাতে না রিয়াকশন দেখার জন্য ওয়েট করছিলাম। রিয়াকশনটা যেটা দেখলাম সেটা খুব মজার, যে ভয় তো সবাই পেলো, এদিক ওদিক নাকি এরকম অনেক আওয়াজ শুনতে পাচ্ছিলাম, প্লাস একে ধরছে চেপে, হ্যাঁ কি হলো, এরকম একটা হয়েছে। তারপর একটা অদ্ভুত জিনিস দেখলাম, সেটা হলো সবাই না ভয়টা কাটানোর জন্য ফিস ফিস ফাঁস ফাঁস হু হু হা হা এইসব করা শুরু করলো, একটু ডিফেন্স মেকানিজম টাইপের। এটা তো মজা পেয়েছি, খুব লোক ভয় পেয়েছে। তোমার কেমন লাগলো এই গোটা এক্সপিরিয়েন্সটা? তুমি তো অনেকদিন ধরে গোটাটা আড্ডার মধ্যে ছিলে, মানে একদম প্রি প্রোডাকশন লেভেল থেকে, দেন প্রিমিয়ারটা, প্রথম প্রিমিয়ারে সেলফ কিয়েছে না, তুই তো আমার জার্নিটার সঙ্গে প্রথম দিকে আছিস। সেটা তো অবশ্যই, আমি অরুণাভর জার্নিটাতে জানি, তো কাজেই
না অবভিয়াসলি একটা নতুন রকমের সিনেমা। এবার ভূতের সিনেমা নিয়ে আমার একটা নিজস্ব আছে, সেটা ডিফেন্সও হতে পারে, আমি জানি না। আমার ভূতের সিনেমা ভালো লাগে না, ভালো লাগে না, হ্যাঁ, কারণ আমি ভয় পাই, সোজা কথা, এটার মধ্যে কোনো অন্য নেই। ভূতের সিনেমা দেখলে আমার ভয় লাগে। কিন্তু হ্যাঁ, মানে এক্সপিরিয়েন্সটা ওয়াজ ভেরি ভেরি ডিফারেন্ট। কারণ কিফে যখন আমরা অন্য আমাদের ছবিগুলো গেছে, তখনও হল ভর্তি লোক স্ট্যান্ডিং ওভেশন দিচ্ছে, হ্যাঁ, হাততালি দিচ্ছে। নীতিশাস্ত্রতে তো অনেকক্ষণ চলেছিল হাততালিটা, অনেকক্ষণ চলেছিল, হ্যাঁ। কিন্তু বাট দিস ওয়াজ এ ভেরি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। কারণ ওই যেটা বললো যে মাসের একটা মাস মুভি, সেটা অন্য ধরনের, অন্য ঘরানার একটা সিনেমা, তো সেটার একটা রেসপন্সটা ওটা কিন্তু খুব কঠিন জিনিস। কারেক্ট। হ্যাঁ, কারণ অবাস্তবতাটা তো ওই লেভেলে তো চলে যায় না। আমি জানি, সবাই জানে যে এভাবে তো দেখতে পারে না কেউ ভূত। মোটামুটি ভূতে যারা বিশ্বাস করে তারাও কিন্তু অবিশ্বাসের একটা জায়গা তাদের অনেক বড় আছে। সেটাকে ওই ওয়ার্ল্ডটাতে নিয়ে যাওয়া, তারপরে ওটার একটা রিয়াকশন, সেটা খুব খুব ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। আমি একটা কথা বলে, এবার যেটা প্রশ্ন, আমি ওই আবার রিপিট, আমার তো প্রায় 7 বার দেখা হয়ে গেল। তুমি তো ভূতে বিশ্বাসও করো না, ভয়টা একটু অন্ধকারে ভয় পাও। আমি যখন তুমি লিখতে শুরু করলে ব্যাপারটা, মানে এই ভূতটা তোমার কাছে কতটা টেকনিক্যাল, কতটা মানসিক, যে তুমি কি ওই ক্যালকুলেশনটা করেছিলে যে এখানটায় ও ওয়ার্ক করবে, ভূতটা এখানটায় ওয়ার্ক করতে পারে, নাকি গোটাটাই অর্গানিক্যালি? না, আমি প্রথম কথা তো যখন আমি গল্পটা ভেবেছি, দেখ আমি ভূতে বিশ্বাস করি না এখন। কারণ হলো আমি একটা পয়েন্টে এসে আমার জীবনে এক্সপিরিয়েন্সটা হয়নি। আমি অ্যাগনস্টিক, আমি এথিস্ট বলা বা ভুল হবে, মানে ভূত ভগবান দুটোর ক্ষেত্রেই আমি যদি প্রমাণ পাই যে ভূত আছে, তাহলে আমি ভূতে বিশ্বাস করতে আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু এখন অব্দি প্রমাণ পাইনি, ভগবানের ক্ষেত্রেও তাই। এবার ছোটবেলায় যখন আমার এই ভাবনাগুলো, এই চিন্তাগুলো, এই আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ বা দর্শন সম্পর্কে এতটা আইডিয়া ছিল না, তখন তো আমি ভূতে ভয় পেতাম, যে হরর শো দেখতাম এবং সেখানে দেখে বাড়ি ফিরতে ভয় লাগতো। ওইটাও তো আমার একটা সেলফ, মানে ওইটা তো আছে আমার মধ্যে। আমি না চেষ্টা করেছি ওই সেলফটাকে মানে ফিরে যাওয়ার, যে যার ওইটা দেখে ভয় লাগে, হ্যাঁ, ভূতের সিনেমা দেখে আমি ওখান থেকে লিখেছি। টেকনিক্যালিটিস তো পরে আসে, প্রথমে গল্পটাকে সাজিয়েছি আমি, গল্পটা এরকম হবে, এইটুকু আমার পরিসর। এবং অনেকে বলেছেন ছবিটা বড় হলে ভালো হতো। হ্যাঁ, হতোই, অবশ্যই হতো। কারণ আমার কাছে তো একটা স্পেসিফিক টাইম আছে, ওই টাইমের মধ্যে পুরো গল্পটা বাঁধতে হবে, এটা একটা চ্যালেঞ্জ। সেখানে হয়তো আমি যদি ভেতরে ঢুকতাম, মানে ফ্ল্যাশব্যাকে ঢুকতাম, আরো বেশি, আরো ডিটেলে যেতাম, প্রীতির ক্যারেক্টারটা আরেকটু এস্টাবলিশ করতাম, বাড়িতে আরেকটু সময় দিতাম, বা আরেকটু বড় হলে ভালো হতো, এটা বলছে অনেক। কিন্তু ওই গল্পটা যখন বানিয়ে ফেললাম, যখন তৈরি হয়ে গেল যে দিস ইজ দ্য স্টোরি, গল্পটা তো ইন্সপায়ার্ড গৌরবের একটা আইডিয়া থেকেই। এবার ওই পয়েন্টে কিন্তু টেকনিক্যালিটিস আমি ভাবিনি, ভেবেছি পুরোটা তৈরি হয়ে যাওয়ার পর আমি ভেবেছি এবার কি কি করা যেতে পারে, টেকনিক্যালি এটাকে কি করে ইরি করা যেতে পারে, টেকনিক্যালি এটা কি করে ওই লেন্সের ব্যবহারটা কি করে একটুখানি উইয়ার্ড করা যেতে পারে, কি করে মুভমেন্ট গুলোকে একটুখানি উইয়ার্ড করা যেতে পারে, কি করে স্পেস আর সাইলেন্সটাকে আলাদা আলাদা করে ইউটিলাইজ করা যেতে পারে, এই পুরোটা তারপরে হয়েছে। এটাই হয়। এবং টেকনিক্যালিটিসটা কিভাবে জানি মিশে যায় অর্গানিক প্রসেসটার মধ্যে। আরেকটা জিনিস আমি বলি, যেটা একটু আমিষ থেকে বেরিয়েই হয়তো কথাটা, সেটা হচ্ছে একটা, মানে অনেক রকম কমেন্ট আসছে দেখছি, ফিডব্যাক, রিভিউ। একটা ফিডব্যাক কিন্তু ইজ কনসিস্টেন্ট, সেটাতে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, এটাতে মন ভরলো না। এটা মন ভরলো না, বা সেকেন্ডটা কবে আসবে, তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আরেকটু হলে ভালো হতো, এই ধরনের কমেন্টটা। এটা নিয়ে আমার সাথে ওনার কথাও হয়েছে আলাদা করে, যে শর্ট ফিল্ম যদি বলি, সেটাকে শর্ট ফিল্ম হিসেবে এটা লম্বা, একদমই তাই। 30 মিনিটের তো শর্ট ফিল্ম জেনারেলি আমরা দেখি না, আমরা 15-20 ম্যাক্সিমাম দেখি। 30 মিনিটের একটা শর্ট ফিল্মকে লোকে কেন বলছে যে তাড়াতাড়ি শেষ হয়ে গেল? তার মানে গল্পের যে একটা ছন্দ আছে, সবকিছুতে, কবিতা হোক, গান হোক, গল্প হোক, সিনেমা হোক, তার একটা ছন্দ থাকে। তো ওই ছন্দটাতে ঢুকে গেছে লোক। কারেক্ট। ওই ছন্দটা শেষ হয়ে যাওয়ার পরে মনে হচ্ছে না, এটা তো আরেকটুখানি। 20 মিনিট অবধি কিন্তু মনে হচ্ছিল সেট আপ হলো, এইবার ভূতটা ঢুকলো, তখন এবার অনেক কিছু ঘটবে। এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে ওই যেটা বলছিলাম, যে অবাস্তব তো, মানে ওরকম জেনারেলি কারোরই এক্সপিরিয়েন্স ওরকম নেই, যারা
ওরকম পোড়ো বাড়িতে গিয়ে আমাকে 2 দিন থাকতে হচ্ছে। এই এক্সপিরিয়েন্স খুব বেশি লোকের নেই। হ্যাঁ, তো এবার এবং তার মধ্যে ইরি লাইটিং ওরকম একটা অবস্থা, সেখানে ও একটা ছবিতে আমি ঢুকে গেলাম, ওয়ার্ল্ডে একটা ঢুকে গেলাম, যেটা ওয়ার্ল্ড বলে আর কি, যে একটা ছবির ওই পরিপ্রেক্ষিতে আমি ঢুকে গেলাম। ঠিক। এবার এই যে ঢুকে গেলাম, আমার অবিশ্বাসের থেকে আমি ঢুকে গেছি, তার মানে এটা ঢুকিয়েছে আমাকে ডিরেক্টর। এবার এটা একটা ইনভেস্টমেন্ট একজন অডিয়েন্সের পক্ষে, আমার মানসিক একটা ইনভেস্টমেন্ট হয়েছে। তারপরে 30 মিনিটের পরে তুমি আমাকে বলছো যে এখানে থাকতে পারবে না, ওটা একটা ডিসকানেক্ট তৈরি করে। তো অরুণাবর একটা হচ্ছে যে আমি মানে সবসময়, আগেও অনেকবার কথা হয়েছে আমাদের মধ্যে, আমরা তো 3টে ফুল লেন্থই করেছি ফিচার, কিন্তু অরুণাবর জেনারেলি শর্ট ফিল্ম ভাবতে পারে না। অনেকবার কথা আছে শর্ট ফিল্ম করলে মানে আমি শর্ট ফিল্ম করতে পারি না, হুইচ ইজ ট্রু ইন আ সেন্স, বিকজ ওর ভাবনাটা সিনেমার মতো, এটাও একটা সিনেমাই। তো সিনেমার মতো হলে পরে এবার তুমি একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করলে তার মধ্যে তুমি অনেকক্ষণ অডিয়েন্সকে রাখতে পারছো, সেই কমফর্টটা থাকে। সেটা হচ্ছে ওই মানসিক ইনভেস্টমেন্ট যে অডিয়েন্স এতক্ষণ একটা সিনেমার পেছনে করবে, প্রথম 5-7 মিনিট 10 মিনিটে ডিরেক্টর আমাকে নিয়ে যাবে, তারপর সেটার বিস্তার। ঠিক। সেই জিনিসটা আমার মনে হয় আরো ভবিষ্যতে তোর এই কাশি ফাঁসির থেকে যদি বেঁচে ফিরতে পারিস তুই, তাহলে পরে ম্যাক্সিমামই তাই বলেছে যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। হ্যাঁ, তার মানে একটা তো হচ্ছে ছন্দটা খুব ভালো, পেজটা খুব সুন্দর, মানে তখন যে ধরেছিল গল্পটা। এবার ও যেহেতু সিনেমা ভাবছে, ও তো সিনেমার মতো করে ভাবছে না, তো সিনেমাতে তো ওই লাইসেন্সটা আছে যে 10 মিনিট আমি নিচ্ছি দর্শকের থেকে, যে আমার ওয়ার্ল্ডে তোমাকে ঢুকিয়ে নেব। কারেক্ট। তারপরে তো এবার গল্পটা শুরু হচ্ছে, তারপরে গল্পটা লোকে দেখছে তো 15 মিনিট 30 মিনিট তো দেখছে না। সেটা একটা আমার মনে হয় মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যদি তুমি চাও, আমি বলবো এটাই যে এটা হচ্ছে একটা সিনেমার থেকে টেক অ্যাওয়ে আমার ফ্রম দ্য ফিল্ম ইটসেলফ, যে ওইভাবে যদি সিনেমা ভাবা হয়, এটা আবার নীতিশাস্ত্রতেও কিন্তু 4টে ছোট গল্প, 4টে ছোট ছোট গল্প নিয়ে আমাদের নীতিশাস্ত্রটা, গল্পটা, সিনেমাটা পুরো ফুল লেন্থ যদিও, ওখানে এই প্রবলেমটা অনেক সময় হয় না। কেন? কারণ ওটা খুব রিয়েল সেটআপের মধ্যে গল্পটা চলছে। আর একটাই সেটআপ না, 4টে গল্পের 4টা আলাদা আলাদা সেটআপ না, কিন্তু প্রত্যেকটা গল্পের একটাই সেটআপ। হ্যাঁ, কিন্তু ওই ওয়ার্ল্ডটাতে যে ঢুকছি আমি, আমার বিরাট এফর্ট নিয়ে ওই ওয়ার্ল্ডটাতে ঢুকতে হচ্ছে না মানসিকভাবে। আমি এটা অন্যরকম কিছু যেটা এক্সপিরিয়েন্স করি ওরকম ওয়ার্ল্ডে আমি ঢুকছি না। একটা জেল, জেনারেলি আমরা জেল দেখেছি যেরকম বা সিনেমাতেই, তার মধ্যে ঢুকে যাচ্ছি, লাইটিং ইত্যাদি সমস্ত কিছু ওরকম। একটা মধ্যবিত্ত বাড়ি, জানি আমরা ওরকম করণ জোহরের সেট তো নয়, করণ জোহরের সেটে ঢুকতেও কিন্তু ওই এক্সপেরিয়েন্স সহজে ঢুকে যাওয়া গেছে না, করণ জোহরের সেটে কিন্তু ঢুকতে সময় লাগে। করণ জোহরের না, মানে নীতিশাস্ত্রের কথা বলছো, রজতাভ দত্ত, একটা শ্মশান ভূমি, হ্যাঁ, একটা হসপিটাল, এগুলো লোকের জানাশোনা চেনাশোনা জায়গা। ওই ওয়ার্ল্ডটাতে ঢুকে যদি আমি 20-25 মিনিট 30 মিনিট বা 40 মিনিটও থাকি, বেরিয়ে আসতে আমার অসুবিধা হয় না, কারণ ঠিক আছে এটাতে কিন্তু ওয়ার্ল্ডটা ইজ এ ভেরি ডিফারেন্ট ওয়ার্ল্ড দ্যাট ইউ আর ক্রিয়েটিং। কারেক্ট। অন্যরকম একটা ওয়ার্ল্ড যখন আমি ক্রিয়েট করব, তখন আমার মনে হয় ওখানে একটু থাকতে পারলে ভালো হয়, দর্শককে আর একটু থাকতে না পারলে পরে দর্শকের একটু আক্ষেপ থেকে যায়। এখানে আমার একটা বক্তব্য আছে, সেটা হলো আমার মনে হয় আমি এটাকে কমপ্লিমেন্ট হিসেবে নিই একটা পয়েন্টে। কিভাবে? যে আমি এই ওয়ার্ল্ডটাকে এতটাই বিলিভেবল করতে পেরেছিলাম যে বাকি মানে লোকের ওই ঢুকতে অসুবিধা হয়নি এবং ঢুকে পড়েছে। এই অবধি ব্যাপারটা ওয়াজ নাইস। এই অবধি তো ইটস এ কমপ্লিমেন্ট, ডেফিনেটলি ইটস এ কমপ্লিমেন্ট। এবং ওখানটায় এই যে এই ঘটনা মানে দিদা দাদু এরা যে ঘটনা এত ভালো অভিনয় করেছে, অবভিয়াসলি গীতাদি প্রিয়নাথদা, যে মানে ওই খুবই বিশ্বাসযোগ্য হয়ে যাচ্ছে যে এই ঘরটার মধ্যে কিছু একটা ঘটনা ঘটতে চলেছে। এটা ওই ইরিনেসটা তৈরি হচ্ছে। হ্যাঁ, আপনারাও দেখতে পারেন, বলে দিচ্ছি, এটা প্রেত কথা বলে চ্যানেলটায় আছে, 6 দিন আগে রিলিজ হয়েছে, দেখতেই পারেন। 15 লাখ ভিউ অলরেডি হয়ে গেছে, খুবই খুবই আপাতত ভালো পছন্দ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার এখান থেকে যেটাতে তোমার প্রথম পা পড়লো ইউটিউবে, ইন্ডিপেন্ডেন্ট স্পেস, যেখানটায় তুমি প্রথম পা দিলে, তোমাদের কি মনে হচ্ছে এই ইউটিউবে সিনেমার ভবিষ্যৎ? মানে সিনেমা কি না দেখ, সিনেমা ইউটিউবে মানে ইউটিউবে সিনেমার ভবিষ্যৎ তো হতে পারে না, বাট ইউটিউবে বাংলা ইউটিউবে কন্টেন্টের জায়গা থেকে এটা একটা বলিষ্ঠ পদক্ষেপ এতটুকু বলা যায়, যে এরকম একটা কন্টেন্ট বাংলা ইউটিউবে দেখা যাচ্ছে। অনেকেই বলেছে এটা ইউটিউবের কন্টেন্ট মনে হচ্ছে না,
এটা ফিচার ফিল্ম মনে হচ্ছে, বড় পর্দার কাজ মনে হচ্ছে। এইটা ইজ এ মানে গুড কমপ্লিমেন্ট, এবং আমার ধারণা অনেকেই এই সাহসটার পরে অনেকেই কিন্তু এই জিনিসটা করবে, মানে আরো সিনেমা বানাবে লোকজন। সেটা ভালো জিনিস, সেটা খুবই ভালো জিনিস। আর লোকজন যদি সত্যি তাদের ভালোবাসা দিয়ে ইউটিউবে দেখে সিনেমা, তাহলে ইট ক্যান বি অ্যান ভেরি গুড অল্টারনেটিভ প্ল্যাটফর্ম। এক্স্যাক্টলি, মানে একটা অল্টারনেটিভ প্ল্যাটফর্ম যেখানে তোমার কোনো ডিস্ট্রিবিউশনের চাপ নেই, তুমি নিজের মতো করে কাজ করে লোকজনের কাছে পৌঁছে যেতে পারছো, এবং সেখানে পেপার ভিউ করা যায়। সিতারা জামিন পারি করলো, এটা তো একটা ভবিষ্যৎ হতেই পারে। তো আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করিস, আমি বলবো আমি কিন্তু বড় পর্দার জন্যই ছবি বানাতে চাই। আচ্ছা, আমার বানানোর স্টাইলটা বা আমার ভাবনাটাই ছোট পর্দার জন্য, আমি ছোট জায়গার জন্য আমি ভাবতেই পারি না। সেটার তো লেন্সিং ফেন্সিং সবই আলাদা হবে না? ছোট মানে যদি ইউটিউবের জন্য হয়, ফোনে চলে এলো, এটাও তো ইউটিউবের জন্যই হলো, কিন্তু ইউটিউবে হলেও আমি একটা ওয়াইড লেন্স ইউজ করেছি, আমি 16 ইউজ করেছি, অনেক 14 ইউজ করেছি, অনেকগুলো এইরকম ধরনের। ওই একটাই প্রবলেম, ফোনে আমি দেখলাম যেটা প্রবলেমটা, বড় পর্দায় ওই যে 14তে এত বড় বাড়ি আর ওখানে ছোট্ট একটা প্রীতি, এইটা ফোনে না অতটা কানেক্ট করা যায় না, যে ওই বিরাটত্বটা বাড়ির যে একটা স্কেলটা, ওইটা একটু মিসিং হয় ফোনে, এইটা একটা হয়। কিন্তু বাট তোমরা ইউটিউবটাকে কিভাবে দেখছো, মানে এই যে কমেন্ট এসছে ওখানটায়, মানে একজন দেখছে সিলেট থেকে বলছি, মিজোরাম থেকে বলছি, এরা ওয়াইড, সে তো বটে, এটা তো আছেই। দেখ, ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্সের কাছে পৌঁছে যাওয়ার তো ইউটিউবের চেয়ে বেটার জায়গা কিছু নেই। আমার সিনেমার ভবিষ্যৎ এটা ইউটিউব হলে না, সিনেমার ভবিষ্যৎ আমার একটা নিজস্ব টেক আছে এটা নিয়ে। সেটা হচ্ছে যে সিনেমা অ্যাজ অ্যান আর্ট ফর্ম কিন্তু পুরোনো আর্ট ফর্ম নয়। সিনেমা অ্যাজ অ্যান আর্ট ফর্ম খুব নতুন একটা আর্ট ফর্ম, এবং এটা যে থিয়েটারে বসে দেখতে হবে, এটা কে ঠিক করলো? কারণ আগে ওই থিয়েটার মানে প্লে হতো, নাটক হতো, তারপরে দেখা গেল একটা টেকনোলজিক্যাল একটা নতুন জিনিস এসছে যেখানে অনেকগুলো লোক একটা পর্দায় চলতে দেখতে পাবে। ফটোগ্রাফ তো আমরা ফটোগ্রাফ কোথায় দেখি? ফটোগ্রাফকে আমরা থিয়েটারে বসে দেখি যে একটা ফটোগ্রাফের প্রদর্শনী চলছে? দেখি না তো, ফটোগ্রাফ তো গ্যালারিতে থাকে। ফটোগ্রাফ পেন্টিং থেকে ওর জিনিসটা এসছে। এটা যেহেতু একটা গল্প বলা হচ্ছে, সেই জন্য ওটা মানে প্লের মতো করে থিয়েটারে দেখানো শুরু হয়ে গেল। তারপরে ধীরে ধীরে এবার লোকে এক্সপেরিমেন্ট করতে করতে একটা জায়গায় পৌঁছে যাচ্ছে, এখানে এই বড় পর্দায় লার্জার দ্যান লাইফ দেখা যাচ্ছে একটা মানুষকে বা একটা যে কোনো জিনিসকে, তাহলে আমি সেইভাবে একটা জিনিসকে প্রেজেন্ট করি। তো সেটা একটা সিনেমার একটা ভাষা তৈরি হয়েছে বলে আমার মনে হয়, যেখানে ওই লার্জার দ্যান লাইফ যে ব্যাপারটা, যেটা আমি সাধারণ চোখে দেখতে পাচ্ছি না, সেই জিনিসটার এক্সপিরিয়েন্স করানোটা। কারণ আমি তো 16 লেন্সে দেখি না, একজন তো ড্রোন শটে কখনো পৃথিবী দেখতে পাচ্ছে না, কখনোই দেখতে পায় না। সে যদি ল্যান্ডিং এর সময় খানিকটা দেখতে পায়, যদি ফ্লাইটে চলে। চোখের জন্য কত লেন্স? 32। 16 তো আমি দেখতে পাচ্ছি না কখনো। তো তখন সিনেমার এই যারা আছে তারা তৈরি করেছে যে আচ্ছা তাহলে ব্যাকরণটা অমনি করে বানায় যাতে ওই লার্জার দ্যান লাইফটা জাস্টিফাইড হয়। সেই জন্য বলে যে সিনেমা হচ্ছে থিয়েটারেই দেখতে হবে। ঠিক আছে, এবার টেকনোলজি তো থেমে থাকবে না তোমার জন্য। তোমার সিনেমা দেখাতে ইচ্ছে করে বড় জায়গায় বলে, টেকনোলজি তো থেমে থাকবে না। লোকের কাছে তো ফোন চলে এসছে, লোকে তো ফোনেই দেখবে। তুমি বড় সিনেমা বানাও, তুমি 16 লেন্স দিয়ে বানাও, তুমি বড় স্ক্রিনের জন্য বানাও, কিচ্ছু আসে যায় না, লোকে দেখবে ওখানে। আমার মনে হয় যে গল্প বলার ধরন এবং সিনেমা বানানোর ধরন দুটোর মধ্যে একটা পরিবর্তন আসবে, যেহেতু মাধ্যমটা পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক, আমারও মনে হয় যে আরো বেশি করে ট্রাই করা উচিত। যে জিনিসগুলো লার্জার দ্যান লাইফ, যে জিনিসগুলোতে মানে যে ধরনের গল্প বা যে ধরনের কন্টেন্ট লার্জার দ্যান লাইফ ডিমান্ড করে, যেখানে ফ্যান্টাসিটা অনেক ইম্পর্টেন্ট, যেখানে ওই ধরনের লেন্সিংটা না হলে পরে আমি গল্পটাই বলতে পারছি না, সেইগুলো সিনেমা থিয়েটারের জন্য। কিন্তু তার মানে সিনেমা থিয়েটারে দেখলেই হয় এই কথাটার আমি পক্ষপাতী নই। আমার মনে হয় যে এই ছোট স্ক্রিনের জন্য, সেটা ল্যাপটপ হতে পারে, সেটা ট্যাব হতে পারে, টিভি হতে পারে, বা যেটা মোবাইল হতে পারে, তার জন্য যে সিনেমার ব্যাকরণটা সেটা এখনো তৈরি হয়নি। সেটা যখন তৈরি হবে তখন দেখবি ওটাই বলবে লোকে যে এটা ভালো হচ্ছে। তখন হয়তো আরেকটা কিছু এসে গেল, 3D-তে প্রজেকশন করে একটা হলোগ্রাম 3D সিনেমা দেখানো হচ্ছে। লোকে বলছে যে সিনেমা তো আসলে ফোনেই দেখতে হয়, একটা স্ক্রিনে না দেখলে 2D না হলে পরে কি আর সিনেমা 3D দেখলে পরে তার মধ্যে শিল্প সত্তা চলে যায়। এটাও একদিন হয়তো লোকে কথা বলবে। হ্যাঁ, 3D সিনেমা তো খুব আমরা বলিনি কখনো, বল যেটা ক্রিটিক্যালি অ্যাক্লেমড 3D সিনেমা হয়নি। কেন হয়নি? কারণ আইডিয়াটা হচ্ছে সিনেমা হচ্ছে একটা 2D মিডিয়াম। কোনোদিন যখন টেকনোলজি ওই জায়গায় চলে যাবে, যখন 3D মিডিয়ামটাই সব, আমি তোর সাথে কথা বলছি, তোর হলোগ্রাম চলে আসছে এখানে ফর এক্সাম্পল,
তখন তো লোকে সব 3D-তে কনজিউম করা শুরু করবে। তখন যদি আমি এই কান্নাটা কাঁদি যে না সিনেমা কিন্তু 2D-তে থিয়েটারে বসেই দেখতে হয়, তখন বললে তাহলে ব্যাকরণটা চেঞ্জ হতে হবে। এবার সেই ব্যাকরণটা এখনো আমার মনে হয় না সারা পৃথিবীতেই কেউ খুঁজে পেয়েছেন ঠিক করে। অনেক রকম চলছে, কেউ ভার্টিক্যাল সিনেমা বানাচ্ছে, ভার্টিক্যাল কন্টেন্ট বানানোর চেষ্টা করছে, ওগুলো তো কতগুলো চ্যানেলও লঞ্চ হয়েছে আজকাল। হ্যাঁ, অনেক রকম এক্সপেরিমেন্ট চলছে, কিন্তু আমার মনে হয় যে এটার ধরনটা বদলাবে। আরেকটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমি এটা আগেও বলেছি, জানি না বইতে বা ইয়েতে বলা আড্ডা বলা হচ্ছে কি যে বই পড়ার অভিজ্ঞতা আর সিনেমা দেখার অভিজ্ঞতা কিন্তু আলাদা। বই ইজ এ ভেরি ইন্টিমেট এক্সপিরিয়েন্স, মোবাইলটা আমার মনে হয় অনেক বেশি ইন্টিমেট একটা এক্সপিরিয়েন্স, যেটাতে ডাইরেক্ট কথোপকথন হচ্ছে, ইন্টারাক্ট করছি। হ্যাঁ, আর কেউ নেই আমার পাশে, আমার পাশের সিটে, এই পাশের সিটে, ও পাশের সিটে কেউ বসে নেই, 10 জন মিলে বসে আমি কাজটা করছি না, ওটা আমার একান্ত সময় আমি নিজে দেখছি। তো কাজে তার জন্য যে ধরনের গল্প ডিমান্ড করবে, তার ধরনের যে ধরনের সিনেমা ডিমান্ড করবে সেটাও আলাদা বলে আমার মনে হয়। কমিউনিটি ওয়াচ নয় সিনেমা, কমিউনিটি ওয়াচেবল সিনেমা, দুটো আলাদা জিনিস। এবার তুই তো আজকের দিনে কি সিনেমাকে কেউ থিয়েটারে মানে প্লের সাথে তুলনা করবে না, তুলনা করে না, তো তাহলে ওটাও করবে না যে ওটা ওরকম সিনেমা, এটা এরকম সিনেমা। ভূতের সিনেমা তো একটু পার্সোনাল, মানে একসাথে দেখতে বসে তোমার চমকানো থেকে আমি চমকাবো এরকম তো হবে না। ভূতের সিনেমা আমার মনে হয় একটু পার্সোনালি একা দেখাই, এটা ঠিক আমি জানি না, বুঝলি? মানে তোমার কেমন লাগে মানে এমনি ওভারঅল ভূতের সিনেমা? আমার না স্পেসিফিক কিছু মানুষ হয় যাদের ভূতের সিনেমা দেখতে ভালো লাগে, যেমন মাইক ফ্লেনেগান বলে একজন আছে, হেরিডিটারি যে বানিয়েছে, মিডসমার যে বানিয়েছে, ওনার নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে, তিনি দুর্দান্ত কাজ করেন, দারুণ লাগে। আর তাছাড়া ভূতের কনজুরিং সিরিজটা খুব ভালো লেগেছিল আমার। এক্সরসিস্ট দেখেছিলাম সেই সময়, খুব একটা ভালো লাগেনি আমার। অ্যাকচুয়ালি ভূতের সিনেমা খুব একটা ভালো লাগে না ওই এরা ছাড়া, হেরিডিটারির মতো সিনেমা ছাড়া। ওই যে একটা অদ্ভুত ইরিনেস তৈরি করতে পারে, একটা অন্য জিনিস তৈরি করতে পারে, ওটা ভালো লাগে। এমনিতে যে ওই জাম্পস্কেয়ার বল বা এমনি যে ধরনের কাজ হয় খুব যে প্রিয় একটা ধরনের তা নয়, অত হেভি ভয় লাগে। ভূতের সিনেমার আরেকটা প্রবলেম যেটা আমার থিয়েটারে গিয়ে দেখে মনে হলো, সেটা হচ্ছে যে সাউন্ডস্কেপটা খুব ইম্পর্টেন্ট। মোবাইলে ওই সাউন্ডস্কেপ কখনো পাওয়া সম্ভব নয়, অ্যাটলিস্ট আজকের দিনে যেই মোবাইল ফোনগুলো রয়েছে তাতে তো সম্ভব নয়। তুই যত দামি মোবাইল, এয়ারপোর্ট বা ইয়ারফোনে বা হেডফোনে শুনতে হবে, স্টিল ওই যেটা অ্যান্টিসিপেশন ক্রিয়েট হয় না, কিছুটা হবে, তারপরে ওই সাউন্ডস্কেপটা পাওয়াটা একটু মুশকিল। কিন্তু আর ওই চারদিক অন্ধকার, এটা তো যখন আমি মোবাইলে দেখছি, আমি তো শুধু মোবাইল দেখতে পাচ্ছি না, আমার তো পেরিফেরাল ভিউটা অন, আমি ফোকাস করছি শুধু এখানে, কিন্তু চারদিকে তো অনেক কিছু দেখতে পাবোই আমি, এদিকেও দেখতে পাবো, ওদিকেও দেখতে পাবো। সিনেমা মানে হলে তো সেটা হয় না কখনো, হলে তো তোকে অন্ধকার করে শুধু ওটাই দেখতে করানো হচ্ছে, এবং চারদিক থেকে আজকের দিনে যেরকম সারাউন্ড সাউন্ড হয়ে একটা এফেক্ট ক্রিয়েট হচ্ছে, ওই এফেক্টটা ক্রিয়েট হলে পরে ফ্যান্টাসি সিনেমার জন্য ওটা ভালো। ভূত একটা ফ্যান্টাসি, তো এক ধরনের ফ্যান্টাসি সিনেমার জন্য ওটা কাজ করে। ওটা আমার মনে হয় এখানে সেইভাবে কাজ করানোটা একটু মুশকিল আছে। এখন যদি কেউ করতেই পারে যে আমি বাড়ির লিভিং রুমের সমস্ত লাইট অফ করে হোম থিয়েটারে টিভিতে সিনেমাটা দেখি, অনেকে এরকম করেই, মানে ভূতের সিনেমার একটা প্রিপারেশন নিয়ে বসে যে এটা আবার যে ভয়, দ্যাট এফেক্ট ক্যান বি ক্রিয়েটেড। তো ওই আর কি যে চমকানো জাম্প স্কেয়ার, এটা মানে তারপরে আমি ভেবেছিলাম যে আমার কোন জিনিসটা বেশি, আমি জাম্প স্কেয়ারে অ্যাকচুয়ালি সব থেকে বেশি ভয় পাই। জাম্প স্কেয়ারে তো ভয় পায় লোকে, ভূত মানে ভূতটা একবার দেখে নিলে যে ও আছে, এবার একটা থাকে না ভয় যে ও এবার কি করবে, গলা টলা টিপে দেবে, মুখ চুল ফুল ছিঁড়ে দেবে, কিছু কিছু করবে, তার থেকে বেরোলে সাক করে সামনে চলে আসে। আমাকে অনেকে বলেছে যে ভূতের সিনেমা দেখতে পাচ্ছি ভয় পাবো, এটা মোটামুটি আমি এক্সপেক্ট করেই বলছি। প্রথম সিনে এরকম কে করে, আমার ফার্স্ট সিনটাই সাপ করে ঢোকে না। হ্যাঁ, আর ও এসে পেছনে এসে দাঁড়ালো না, ওটার একটা যারা ভূত দেখেছে মানে ভূতের অনুভব করেছে, তারা কিন্তু বহুক্ষণ ধরে কেউ ভূত দেখেনি, যে একটা ভূত আছে কি আমাকে অনেকক্ষণ ধরে ভূতটা দেখছি, কথাবার্তা বলছি, এবার কিন্তু তোর ঘাড় মোটকে খাবো, এই ব্যাপারটা হয়নি। জেনারেলি যারা ভূত দেখেছে যে তারা কিন্তু ওরকম মোমেন্টারি ফ্ল্যাশ দেখেছে শুধুমাত্র। এইটা আমি বুঝি না, মানে আমি একদম ভূতে বিশ্বাস করি না খুবই। আর দেখেছিস কোনদিন, মানে কোনোদিন ফিল করেছিস ভূতের ভয়? না, কিন্তু আমার পাশের জন করেছে, আবার মানে আমার রুমমেট ও বলেছে কালকে রাত্রেবেলা এই ফিল করলাম, আমি কিছুই করিনি। এবার আমি যখন দেখতে বসি না ভূতের সিনেমা, আমি আরে ভাই দারুণ শট, এটা তো ভালো শট, ফালতু জিনিস দেখাচ্ছে,
খানিকক্ষণ এটা, তারপরে যে আওয়াজটা দাম করে সামনে এলো না, সে মানে তখন মনে হলো যে না 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 না, আমার দ্বারা ভূতের সিনেমাটা ভূতের সিনেমা তো ভয় পেতে হবে। হ্যাঁ, এটা তো নিয়ম। আমার কমেডি সিনেমা দেখালো, আমার হাসি পেলো না, ইমোশনাল সিনেমা দেখালো, আমার কান্না পেলো না, তাদেরকে মানেটা কি? হবে এটা কি? ভূতের সিনেমা দেখে ভয় পেতেই গেছি আমি। তোমাদের কিছু এক্সপিরিয়েন্স আছে ভূতে? ভূতের গল্প করতে কিন্তু হেভি লাগে বলো। আমি এরকম প্রচুর জায়গায় বেশ কিছু ভূতের, আমার প্রথম দিকে মনে হতো ওটা ভূতের এক্সপিরিয়েন্স, পরে আমি বুঝেছি না, ওগুলো কোনো ভূতের এক্সপিরিয়েন্স না, ওগুলো হলো আমার সার্কামস্ট্যান্সিয়াল যে পরিস্থিতি, তাতে যেরকম ভাবে ব্যাপারটা হয়েছে, তাতে মনে হচ্ছে ওটা বোধহয় ভূতের। মেন্টাল প্রজেকশন হয় না? ভয় তো আমাদের খুব কোর একটা ইমোশন, ভয় আমরা সবাই পাই। এবার সেটা ছোটবেলা থেকে ওটা একটা কন্ডিশনিং হয়েছে যে ভয় ব্যাপারটাকে ভূতের মধ্যে তুমি প্রজেক্ট করে দাও। ভয় কাকে পাবে? তুমি ভূতকে পাও। হ্যাঁ, কারণ আমরা তো যেখানে থাকি সেখানে বাঘ সিংহ ঘুরে বেড়াচ্ছে না, ঘোড়া ছেড়ে দেয়, বাঘ সিংহ কুমির এ তো ঘুরে বেড়াচ্ছে না চারদিকে। আমার যে ভয় লাগছে বিভিন্ন জিনিসের প্রতি, আমি প্রজেক্ট করব কোথায়? কোথাও তো একটা প্রজেক্ট দাও। মাছকে তো ভয় পাবে না মানুষের জেনারেলি, মানে ছোট মাছ পিরান্না ছাড়া। রুই মাছকে ভয় পাই, হবে না তো। মানে গ্রামেও যারা থাকে তারা কি প্রচুর গৃহপালিত সাপকে ভয় পায়। ওরে বাবা, এই একটা প্রাণী খুব ভয় পায় লোকে, আমিও পাই। কেমন একটা লাগে, ইরিটেটিং। একে বেঁকে কেন চলবে? আর এই প্রাণীটা ইরিটেটিং না, ভয়ের ব্যাপার ওটা। হ্যাঁ, আমার তো যখন তখন সাক করে দেবে। করে না কিন্তু না, একটা প্রেডিটর কিন্তু ঘুরে বেড়ায় আমাদের এখানে, আরশোলা। ওরে বাবা, সবাই ভয় পায় কিন্তু প্রায়, আমি পাই না। নিচে যত করেছে ঠিক আছে, ও ডানা মেলে উঠতে শুরু করলে তখন যে কোথায় যাবে। আরো ভয় পায় লোকে। টিকটিকি ভয় পাওয়া, আরশোলা ভয় পাওয়া, এই দুটো ভয় পাওয়ার দুটো ডিফারেন্ট আছে, ডিফারেন্ট টাইপ অফ পিপল। এরকম মানে যারা আরশোলা ভয় পায় তারা জেনারেলি কম এগ্রেসিভ হয়, কম অ্যাগ্রেসিভ হয়। টিকটিকি ভয় পায় তারা বেশি অ্যাগ্রেসিভ হয়। এটা আমার জীবনে ছোট্ট একটা কেস স্টাডি। খুব এটা আমার একটা স্যাম্পলিং এর উপরে তুই এটা ওই যে এবার আমি বলেই দিচ্ছি, আমার স্যাম্পলটা খুব ছোট, 3 জনের উপরে। না 3 জন না, আমি বলছি তোকে মোটামুটি ধর 50-60 জনের উপর স্যাম্পল করে দেখেছি আমি, এরকমই দেখা গেছে। এটা অ্যাকচুয়ালি কিছুই না, এমনি ভয় অনেক জিনিসেই পায় মানুষ। বাট হ্যাঁ, যেটা প্রেমাশিস বলছিল যে প্রজেকশন ভূতের উপর আমাদের সবচেয়ে বেশি, কারণ যেহেতু ভূতটা আননোন। আরেকটা ব্যাপার যে ভূতের সাথে মৃত্যুর একটা রিলেশন আছে সব সময়। মানে না মরলে তো ভূত হবে না, মরলেই তো কেউ ভূত হয়নি আজ পর্যন্ত, যত গল্প কাহিনী দেখ না কেন। এমনি ভূত, ও ভূত হিসেবে জন্মগ্রহণ করেছে, এরকম তো নেই কোথাও। তো ভূত মানে মৃত্যু, এটা একটা ব্যাপার আছে। মৃত্যু ভয় সবার আছে, তো মৃত্যুর ভয়ের সাথে ভূতের একটা ডিরেক্ট লিঙ্কেজ আছে। সেই জন্য মানে অনেকেই কিন্তু মৃতদেহ দেখতে কষ্ট হয়, অসুবিধে হয়, ভয় লাগে। এই লাশ কাটা ঘরে গিয়ে লজিক্যালি ভয় পাবে কেন একজন? মর্গে যাবেই বা কেন একজন? গেল মানে পৃথিবীর সবচেয়ে যদি সিকিউর একটা জায়গা হয়ে থাকে সেটা তো মর্গ। কারণ হচ্ছে ওখানে যা রয়েছে তার একটাও জীবিত নয়, এবং জায়গাটাকে খুব সিকিউর এবং স্যানিটাইজ করে রাখা হচ্ছে যে ব্যাকটেরিয়া যেন আসতে না পারে। ওগুলোর মধ্যে তো পচন ধরবে, যতটা কম ব্যাকটেরিয়া হতে পারে সেরকম ভাবে স্যানিটাইজ করে রাখা আছে লাশ কাটা জেনারেলি, মানে ভালো মর্গে। অন্য কোন রকম জন্তু জানোয়ার ওখানে নেই, সিকিউরড এনভায়রনমেন্ট। ওখানে গিয়ে মানুষের ভয়টা কিসের জন্য তাহলে? ওর থেকে সিকিউরড এনভায়রনমেন্ট কিন্তু নেই আর পৃথিবীতে, তুই ভেবে দেখ। শুনতে তো ভালোই লাগছে। মানে আমরা যেটা করছি সেটা হচ্ছে প্রেত কথা। গোটা চ্যানেলটা দাঁড়িয়ে আছে ভূতের ওপর। ওরা আমাদের সিনেমা বানিয়েছে ভূতের, এবার আমরা বলছি ভূত এক্সিস্ট করে না। আর দেখিনি, ভূত এক্সিস্ট করলে করবে জানি না। ব্যাপারটা আমি তোকে বলছি, ভূতের এই ভয় ব্যাপারটা না, এই ভয় ব্যাপারটা চিরকাল থাকবে এবং ভূতের গল্প মানুষের চিরকাল ভালো লাগবে। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। যারা ভূতের গল্পে ভয় পায় তাদেরকে যদি কোর জায়গা থেকে জিজ্ঞেস করা হয় আপনি কি ভূতে বিশ্বাস করেন, এক্স্যাক্টলি বলে উঠতে পারবে না। বলবে যে হ্যাঁ, যে পজিটিভ এনার্জি আছে, নেগেটিভ এনার্জি তো নিশ্চয়ই থাকবে, এই কথাটা বলে কিন্তু অনেকে, দেখবি। এন্ড দ্যাট ইজ ফাইন। এই বিশ্বাসটাতে আমার কোনো অসুবিধা নেই, বিশ্বাস নিয়ে আমার কোনোদিনই কোনো অসুবিধা নেই। তবে ভূতের গল্পের একটা এন্টারটেনমেন্ট ভ্যালু আছে, দারুণ আছে, মানে এটা নিয়ে কোনো কথাই হবে না। তো গৌরব যেটা করে সেটা হলো ও কিন্তু একটা এন্টারটেনমেন্ট প্রোভাইড করে লোকজনকে। ভালো বলে, কিন্তু খুব ভালো। আমি কয়টা শুনলাম, খুব ভালো বলে। এবার আরেকটা ব্যাপার আছে, সেটা হলো ভয় নিয়ে কথা বলছি তো। ভয় ব্যাপারটা কি আসলে? ভয় হলো
আমি একটা গল্প লিখেছিলাম, আমি একটা ছবি লিখেছিলাম সুশীল বলে, সুশীল ট্রিলজি বলে। তো তার মধ্যে আমি মানে একটা জায়গায় আমার মনে হয়েছিল যে মানুষের জীবনে যা যা ঘটবে বা ঘটতে পারে, এই ভাবনাটা থেকেই মানুষ ভয়টা পায়। মানে ধর, কাল আমি একটা ভুল করে ফেললাম, কালকে আমার বস অফিসে হেভি গালি দেবে, হেভি বকবে। এটা একটা প্রজেক্টেড ট্রুথ, কিন্তু মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্টিসিপেশন, এটা কিন্তু নেই। আমি একটা জায়গা দিয়ে যাচ্ছি, আমি পেছন দিকে আমাকে কেউ এসে ধরতে পারে, তো পুরোটাই অ্যান্টিসিপেটরি একটা আইডিয়াটাই অ্যান্টিসিপেশন, আর কিছু তো নেই। কিন্তু একটা জিনিস আছে যেটা পৃথিবীতে প্রত্যেকটা মানুষের সঙ্গে ঘটবেই, সেটা হলো মৃত্যু। আর মৃত্যু ভয়টা, মানুষ মৃত্যুর যত কাছাকাছি যেতে থাকে তত তাদের মধ্যে মৃত্যু ভয়টা তৈরি হতে থাকে। আসলে কিন্তু ভয় একটাই, এটা হলো মৃত্যুর। তার বাইরে যত ভয় আছে সেগুলো সব তার এক্সটেনশন। কিন্তু এই ভূতের ভয়, যেটা প্রেমাশিস বলছিল, ওটাই ভূতের ভয়। এই যে লাশ কাটা ঘরে আমরা গেলে, আমরাও একদিন এরকম জায়গায় চলে যাবো বলে ভয় লাগে আমাদের। আমাদের বডিটাকেও একদিন এভাবে কাটা হতে পারে বলে ভয় লাগে আমাদের, আর কোনো কারণ নেই কিন্তু ভয় লাগার। কারণ ওখানে ওই আমরা জানি কিন্তু ওই লাশটা উঠে দাঁড়াবে না, কথা বলবে না, এটা কিন্তু জানি আমরা। মানে বেসিক বুদ্ধি যুক্তি দিয়ে আমরা এটুকু তো জানি ওটা হবে না। যদি ফ্রয়েডের লাইফ ইনস্টিংক্ট যেটা, আবার চলে এসেছি মানুষের সাইকোলজিতে আমরা, যাবোই। ব্যাপারটা হচ্ছে যে ওই লাইফ ইনস্টিংক্টটা খুব করতো আমাদের, একদিন মরে যাবো না, আমাকে বেঁচে থাকতে হবে। এটা হচ্ছে আমার একটা সবচেয়ে বেশি, আমি যদি কোনো কিছু চাই সেটা হচ্ছে আমি বেঁচে থাকতে চাই। যে কোনো মানুষের সবচেয়ে বেশি চাই, এবং তার জন্য বেঁচে থাকতে চাই এবং আনন্দ পেতে চাই বেঁচে থাকার মধ্যে। বাকি সবকিছু তার এক্সটেনশন। ডেথ ইনস্টিংক্ট একটা আছে, কিন্তু ছেড়ে দে। মেইন হচ্ছে এই জায়গাটা সবচেয়ে বেশি স্ট্রং। যে জায়গায় ওগুলো বাধা প্রাপ্ত হবে, তখনই আমার মাথায় তো হয়ে গেছে যে ভূত এসে গেছে, এবার আমি তো ভূত দেখবই। যে একদম ভূতে বিশ্বাস করে না, করেই না, মানে করবে, মানে বলছে ভূতে বিশ্বাস করি না সেটা নয়, বলছি একদম করেই তার মধ্যে বিশ্বাসটা তৈরি হয়নি, যাকে কোনোদিনও ভূতের গল্প শোনানো হয়নি, যে কিছু জানেই না ব্যাপারটা সম্বন্ধে, সে ভূত দেখতে পারে না। অ্যাটলিস্ট আমার তো তাই মনে হয়। দেখ, আমি তোকে একটা জিনিস বলি, সেটা হলো সারা পৃথিবীতে থিওসফি নিয়ে প্রচুর চর্চা হয়েছে, এখনো হয়, মানে হয়েই যাচ্ছে। মানে এই বিষয়টা পরলৌকিক বিষয়, থিওসফিক্যাল যে সায়েন্স, মানে সায়েন্স বলা ভুল হবে, থিওসফিক্যাল স্টাডিজ সোসাইটি আছে অনেক জায়গায়। এবার প্ল্যানচেট নিয়ে অনেক জায়গায় অনেক রকম হয়। এত কিছু লোকে করে টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডিয়া অফ লাইফ আফটার ডেথ। ঠিক, মানে মরে গেলে যাওয়ার পরে কি হবে। এবার এটা না, মুশকিলটা হলো এটা অনেকটা এটা একটা অজানা দিকই থেকে যাবে সারা জীবনে, সারা পৃথিবীর জন্য। কারণ একটা লোক মরে যাওয়ার পর তো এসে বলতে পারবে না, শোনো না মরে গেছিলাম, মরে যাওয়ার পর আমি ওখানে গেলাম, দেখলাম অনেক লোকজন আছে, ভালো লাগলো, আবার যাচ্ছি, টাটা বলে চলে যাবে। এটা তো হবে না কোনোদিন। এটা কিরকম নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সও সেটা না। আমার যেটা খুব মনে হয়েছিলাম যখন প্রথম পড়েছিলাম, তো মনে হয় সায়েন্সের একটা কনসেপ্ট আছে, -273 ডিগ্রির নিচে যদি কোনো জিনিসকে ঠান্ডা করা যেতে পারে তাহলে তার ভলিউমটা নেগেটিভ হয়, হয়তো। এবার সেটা আজ পর্যন্ত অ্যাচিভ করা যায়নি। ওটা সায়েন্স প্রুফ করেছে যে -273 ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি যায় তাহলে পরে ওটার ভলিউম নেগেটিভ হবে। মানে ভলিউম নেগেটিভ হবে মানেটা কি? একটা জায়গায় এটা ধরে রেখেছে, এটাকে অতটা ঠান্ডা করলে পরে ও ভলিউম নেগেটিভ কি করে হতে পারে? ওই যে বিশ্বকালের মতো বক্তব্য, लड्डू कभी नहीं खाया एक खाजा। बोले -1 लड्डू क्या हो सकता है? -1 लड्डू टाइप। बोले -1 लड्डू ऐसा हो सकता है कि जिंदगी में कभी नहीं लड्डू खाया लेकिन एक खागा। এটা হলো -1 লड्डू। কাইন্ড অফ। তো এ ভলিউম দিয়ে দেবে, তারপরে ও যতটুকু নিচ্ছিল সেটার বদলে অতটা ভলিউম কন্ট্রিবিউট করলো ইউনিভার্সে। এটাই তো আইডিয়া। এবার সেই পর্যন্ত তো সায়েন্স যায়নি আজ পর্যন্ত। তার একদম কাছাকাছি গিয়ে বলছে না, একদম কাছাকাছি চলে গেছি, ওটা অ্যাচিভ করতে পারি, তখন ওর ভলিউম আছে। তো নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স কখনোই ডেথের এক্সপিরিয়েন্সের সাথে হতে পারে না। কারণ নিয়ার ডেথ হলে পরেও ওই 0.0001টা খুব বাকি আছে ওর মধ্যে, ওটুকু সে অ্যালাইভ। ওই সুইচ অফ হলে পরে তারপরে কি হয় এটা কিন্তু বলা খুব চাপ। আসলে আমার মনে হয় মানুষ খুব একসময় না
আসলে মানুষের অনেক কিছু নিয়ে ভাবতে ইচ্ছা করে, এটা সত্যি কথা। মানুষের অনেক কিছু নিয়ে ভাবতে ইচ্ছা করে। ভাই জীবনটা আছে, জীবনটা এখন তো আছে, এইটা নিয়ে ভাব না। মানুষ ভেবেছে না বেঁচে আছি, ঠিক আছে বেঁচে আছি, দ্যাট ইজ ফাইন, মরে গেলে কি হবে এটা সম্পর্কে একটু জানা যাক বলে একটা মানুষ হলো কিউরিয়াস জাতি, এবং মানে কিছুতেই বোর হতে পারে না মানুষ, বোর হবে না, কিছু না কিছু এদিক ওদিক থেকে বের করে স্টাডি করা শুরু করবে। শুধু বোর হবে মানে কি, স্টেডি স্টেটটাও আমাদের পছন্দ না। তো তুই আনন্দে আছিস, কোনো ভয়ের কারণ নেই, ফাইন, মজা নেই আর একটু ভয় পেয়ে দেখি পৃথিবীতে খারাপ কি আছে তখন খুঁজবে মানুষ। হ্যাঁ না, সবই ভালো, দেখি না কেমন আছো, চলছে জেনারেলি ভালোই আছি, তবে ভালো আছিস বল, ভালো আছি না না, এটা বলতে তবে বাটটুকু রাখতে হবে আমাদের, বাই চান্সও কিছু ঘটে যেতে পারে। হ্যাঁ হয়তো আপনার সাথে কথা বলতে আমার মন খারাপ হয়ে গেল, কারণ বোরিং লাইফ হলে পরে তো ডোপামিন কিছু বেরোবে না। তবে এখানে একটা জিনিস বলি, সেটা হলো রিসেন্টলি বেশ কিছু জিনিসপত্র নিয়ে কথা হচ্ছে সারা পৃথিবীতে, যে বোর হওয়া মানুষ ভুলে যাচ্ছে বলে অনেক প্রবলেম হচ্ছে। হ্যাঁ আমিও দেখছি ইউটিউবে, খুব আসছে আমার কাছে, ডোপামিন হাই, আমরা বোর হচ্ছি না। না মানে বোর হওয়া যে ইম্পর্টেন্ট, বোর হওয়া ইম্পর্টেন্ট ইয়েস, নাকি শান্তভাবে থাকাটা ইম্পর্টেন্ট? এইটাই, শান্তভাবে থাকা মানেই মানুষের বোর হওয়া। মানে দেখ, ভুল ব্যাখ্যা করে সংজ্ঞায়িত ভুল করলে পরে কি করা আছে? না না, আমি বলছি তোকে, বোর হওয়া মানুষ, বোর হওয়া কাকে বলে? বোর হওয়া মানে কি? নাথিং টু ডু, নাথিং টু ডু, রাইট। তো তার মানে কি, বোর হওয়া মানে হলো আমার একটা ডিফল্ট মাইন্ডসেট, ডিফল্ট একটা ব্যাপার আছে, আমার ডিফল্ট সেটিং আছে, যে নাকি কিচ্ছু সেই মুহূর্তে করছে না, সে বসে আছে চুপ করে, এটাকেই তো বোর হওয়া বলে। না কেন, আমার তো বেশ লাগে। এইটাই তো পয়েন্ট। এবার বেশ লাগে না তো বেশি মানুষের, সে ওই স্টেটটাতে পৌঁছতে চায় না। আজকাল তো আরো বেশি, এই যে আমরা এখন এই যে এটা করছি, অনেকে এটা শুনছে কানে লাগিয়ে, হয়তো জিম করার সময়, হয়তো রান্না করার সময়, হয়তো চলার সময়, হয়তো ইয়ের সময়, কিন্তু তাহলে সব সময় তাদের ওই ডিফল্ট মাইন্ডসেটটা তারা পৌঁছতে চাইছে না। ওই যে ডিফল্ট যে জায়গাটা আমাদের, ওগুলোকে স্টপ করে দেওয়া, যে আমার এই মুহূর্তে, আরে এইটা যদি না হয়, যদি সব সময় আমার ওইটা লাগে, তাহলে কিন্তু খুব ডিফিকাল্ট ব্যাপার। মানে এটা কিন্তু এই কারণেই বলছি যে বোর হওয়াটা ইম্পর্টেন্ট। এরকম একটা ভিডিও দেখছিলাম, মানে বেসিক্যালি হ্যাঁ, বোর হওয়াটাই ইম্পর্টেন্ট। তুই কি বলছিস বুঝতে পারছিস যে সব সময় আমার ইনফরমেশন গ্যাদার করার দরকার নেই। একটা ফাঁকা ঘরে কিচ্ছু নেই, 30 জনের উপরে এক্সপেরিমেন্টটা করেছে, 30 জনকে বসিয়েছে, সামনে একটা ডিভাইস দিয়ে দিয়েছে, ওটা যদি টাচ করো কারেন্ট মারবে, আর গোটা ঘরে কিছু নেই। 30 জনের মধ্যে 27 জন কারেন্ট খেয়েছে, এবং শুধু তাই না, একজন 19 বার কারেন্ট খেয়েছে, 30 মিনিট শুধু বসে থাকতে হতো, এবং সেই কারেন্টটা রীতিমতো পেইনফুল। তার মানে বুঝতে পারছিস মানুষের আনকমফোর্টেবল কতটা হয়ে যাচ্ছে মানুষের ওই কিছু না করার স্টেট। কি মানে অনুভূতি, ধরো মানে এটা ইজ জাস্ট বিকজ অফ দিস হোল নিউ কালচার অফ ডোপামিন ড্রিভেন। এটা আমারও আছে জানো তো, মানে আমি ওই প্রচন্ড আছে, না বললেও জানতাম, মানে বাথরুমে ফোন না নিয়ে আমি যাই না। এবার তারপরে বাথরুমে বসে ভিডিওটা দেখছি যে বাথরুমে ফোন আনা উচিত না, কিন্তু ওটাও দেখছি আমি যে আরে এটা তখন মনে হলো হ্যাঁ না ঠিকই তো, মাথা না আইডিয়াল থাকতে চায় না, খুব মাথা আইডিয়াল থাকে না। তুই আমি এটা এই জায়গাটাই আমি এই জায়গাটাই এই ক্লারিফিকেশন, মানে আমি একটু ক্লারিফাই করার, বুঝতে চেষ্টা করছি যে আমার যে 5টা ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা ইন্দ্রিয়, আমি 5টা ইন্দ্রিয়কে স্টপ করে দেবো, তাহলে কি আমার সব বন্ধ হয়ে গেল? আমার সবসময় একটা স্টিমুলেশন পেতেই হবে কেন এই 5টা ইন্দ্রিয় দিয়ে? হয় কানে, নয় চোখে, নয় খাচ্ছি, নয় ধরে বসে আছি ফ্রিজেটিং করছি, সবসময় এটা দরকার হবে কেন? কারণ এই 5টা ইন্দ্রিয় যদি বন্ধ করি আমি, কেন ইম্পর্টেন্ট, কারণ এই 5টা ইন্দ্রিয় যদি বন্ধ করি তাহলে আরেকটা ইন্দ্রিয় সময় পাবে। সবাই তো এফর্ট দিচ্ছে। মানে আমার যেটা বেসিক প্রশ্নটা, যে আমরা তো এত বছর ধরে এভলিউশন হলোই এটাই যে আমরা আরো জানবো, আরো কাজ করবো, আরো মাথা খাটবে, আরো ব্রেন ডেভেলপ করবে। মাথাটা খাটার সময়টা মাথাটাই তো খাটছে না। আমি যে শুনছি, আমি তো মাথায় প্রসেস করছি না রে বাবা, তুই এই যে শুনছিস এটা তোকে একটা স্টিমুলেট করছে বাইরে থেকে, তোর যে ইন্টারনাল থট সেটা অব্দি তুই পৌঁছাচ্ছিস না, তুই যদি চুপ করে না বসে থাকিস। হ্যাঁ না, বোর্ডামের আমি ওই যে সংজ্ঞাটা নিয়েই বলছিলাম যে এই যে আমি সবসময় ইনফরমেশন পেয়ে যাচ্ছি এই আমার 5টা ইন্দ্রিয়, এটা যদি হয়, ধরা যাক এটা হচ্ছে একটা মানুষের সাথে, তাহলে পরে এগুলোকে প্রসেস করব কখন? এগুলোকে প্রসেস করার তো একটা সময় লাগবে, যে সময়টাতে ওই জিনিসটা একটা, আমরা যেটা বলি যে একটা ইনফরমেশন
নলেজ, উইজডম, এটা হচ্ছে একটা প্রসেস। প্রথমে আমি যেটা পাই, ধর আরো আগে যদি আমি একদম সায়েন্সের যদি বলি, টেকনোলজির জায়গা থেকে যদি বলি, যে প্রথমে ডেটাটা ইনফরমেশন হয়, তারপর ওটা নলেজ হয়, তারপর ওটা উইজডম হয়। ডেটাটা কি? র একটা ব্যাপার, কিছু হচ্ছে, আমি প্রাইমারি একটা জিনিস পাচ্ছি, আমি দেখছি যে এখানে ফোনটা রাখা আছে, এটা হচ্ছে আমার কাছে ডেটা। এটার মানে কি? দ্যাট ইজ মাই ইনফরমেশন। ওটার একটা মিনিং হতে হবে যে আচ্ছা ফোনটা আছে মানে এটা কার ফোন। তারপরে ওটা নলেজ জায়গায় পৌঁছয়, তারপরে ওটা উইজডম, যে এটা এখানে থাকার কারণে আমি কি ভাবছি, আমার মধ্যে কি হচ্ছে, এটা আর কিভাবে ব্যবহার করা যায়, এটা কি থাকলে ভালো হয় নাকি না থাকলে ভালো হয়, পুরোটা একটা প্রসেস। যে কোনো ইনফরমেশন, গান শুনছি ধর আমি, গানটা তো একটা ডেটা হিসেবে আছে, তারপরে ওটা ভালো লাগছে কি খারাপ লাগছে, তারপরে ওই গানের ভেতরে ঢোকা, তারপরে ওই সঙ্গীতটা বোঝা, যে ওই সঙ্গীতটাতে আমার অনুভব কি হচ্ছে, সব তো একসাথে হয় না। তো এই যে মাঝখানে যদি কেটে দিই, আমি যদি পরপর ইনফরমেশন দিতে থাকি, মাথাটা উইজডম তো তখনই তৈরি হবে, জ্ঞান তো তখন তৈরি হবে যখন আমি ওই সমস্ত ইনফরমেশন নেওয়া বন্ধ করে মাথাটাকেই পুরো সময় দেবো। কারণ দেখ, সিম্পল যদি বায়োলজির কথা বলি, রিসোর্স তো লিমিটেড। এই তো খাচ্ছি, শ্বাস নিচ্ছি, এই রক্ত আমাদের শরীরে যাচ্ছে, ব্রেনে যাচ্ছে, তো তার তো কাজ আছে। তাকে যদি সবসময় শুধু এই ইনফরমেশন কালেকশনের কাজেই সমস্ত সময় ব্যস্ত থাকতে হয়, তাহলে তো ভাবনার সময়ের জন্য তার কাছে আর থাকবে না, সময় থাকবে না, তো সেখানে তো রিসোর্স পৌঁছচ্ছে না, তাই না? তাহলে তখন ধীরে ধীরে রিওয়ারিং হতে শুরু করে দেবে ব্রেনে। এই তো প্রবলেম, যে আমাদের কাছে যদি বোর হওয়ার যদি ভুলে যাই আমরা, তাহলে ওই মানে ইনফরমেশন প্রচুর পাবো, কিন্তু সেটা উইজডমে কনভার্ট হওয়াটা মুশকিল হয়ে যাবে। আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাই, শুধু প্রেমাশি যেটা বললো, ডেটার পর ইনফরমেশনের পরে নলেজ, নলেজের পরে বিফোর ইট ইজ গেটিং কনভার্টেড ইনটু উইজডম, যখন উইজডম হয়ে যাচ্ছে, যখন জ্ঞান হয়ে যাচ্ছে, তার আগে একটা জিনিস আছে, সেটা হলো এক্সপিরিয়েন্স। হ্যাঁ, একটা জিনিস আমি ইনফরমেশন নিলাম, এই ইনফরমেশনটা, যে কোনো ইনফরমেশন আমাকে একটা এক্সপিরিয়েন্স দেবে। যে আমি এই মুহূর্তে ধর একটা মিষ্টি খাবো, মিষ্টিটা আমি মিষ্টি খেলাম, হয়ে গেল, হয়তো জল খেলাম, শেষ, হতেই পারে। বাট আমি এই মিষ্টিটা যখন খাচ্ছি, তখন আমি এই মিষ্টিটা খাওয়ার সময় আমার যে স্বাদ কোরকগুলো আছে, সেগুলো আমার ব্রেনে কিছু সিগন্যাল পাঠাচ্ছে, তাতে আমার বেশ একটা আনন্দ হচ্ছে, সেই আনন্দটা আমি অনুভব করছি, এবং আমি বুঝতে পারছি যে মিষ্টি খেলে না আমার একটা এরকম অনুভূতি হয়। হ্যাঁ, আর এই সময় যদি মিষ্টি, ধর এটাই সেম জিনিসটাই আমি করছি, একটা মোবাইলে রিল দেখতে দেখতে, মিষ্টি আছে খাবে, হ্যাঁ দাদা অর্ডার করে খেয়ে নিলাম, রিলই দেখছি আমি তো ওটার মধ্যে নেই তার মানে। তো এইটাই ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এখন সবকিছু ডোপামিন ড্রিভেন করে দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে ক্ষণিকের আনন্দের জন্য করে দেওয়া হচ্ছে। রিল ব্যাপারটা কি, কেন এতটুকু ছোট টাইমের মধ্যে আছে, তার কারণ হলো আমাদের প্রত্যেকটা মুহূর্তে নতুন ইনফরমেশন দিচ্ছি, নতুন ইনফরমেশন পাচ্ছি, যে আচ্ছা এরা এরকম করছে। এবার যে নতুন ইনফরমেশন চলে গেল, পরেরটা যে ঢুকছি ওটা কি থেকে যায় না আমার মাথায়, এর আগে কি দেখলাম। অনেক সময় তুই রিল দেখতে দেখতে দেখবি একটা পয়েন্টে ইউ আর ফিলিং লস্ট, তারপর তুই আবার পেছনে গিয়ে ওই যে যেটা দেখেছিলাম ওটা মাথায় আছে, তার মানে তুই পেছনে গিয়ে আবার ওটা দেখবি, আচ্ছা ওটা যে দেখেছিলাম ওটা দেখি তো আরেকবার। এই সমস্তটা থেকে না সরে আমি যদি চুপ করে বোর না হতে পারি, তাহলে কিন্তু খুব মুশকিল আছে। হ্যাঁ, খুব মুশকিল আছে, নতুন আইডিয়া জেনারেট হবে না মানুষের মাথা থেকে। আর আসলে মন মস্তিষ্ক যে আমাদের একটা অর্গান, এটা আমরা বোধহয় ভুলে যাচ্ছি, ওটার ইম্পর্টেন্স কমে যাচ্ছে। এই 5টা ইন্দ্রিয়ই শেষ নয়, এর বাইরেও মানে এর ছাড়াও মন বা মস্তিষ্ক বলে একটা জিনিস আছে। বোর হওয়া মানে, আমি এই জন্যই বারবার বলছি এটাকে বোরডাম কেন বলছিস, কারণ হচ্ছে যখন ওই সো কল্ড বোরনেস, তখন আমার মন মস্তিষ্ক তো আমি কাজে চুপচাপ বসে আছে, এটা কিছুই হচ্ছে না, এটা বারান্দার মধ্যে আমি ব্যালকনিতে বসে আছি এবং ভাবছি, তো তখন ভাবছি, মানে মন মস্তিষ্ক তো কাজ করছে তখন আমার। এই যে ধর আমার সবসময় মনে হয় যে ডাক্তারের কাছে গেলে পরে ওয়েট করতে হয় অনেকক্ষণ, বেশ কিছু কাজ আছে আমাদের দৈনন্দিন জীবনে, যখন ওয়েট করতে হয় আমাদেরকে, আর কোনো কাজ নেই, শুধু চুপচাপ বসে থাকো ওখানে, আর কোনো কাজ নেই। ট্রাফিকে চুপ, তুই ড্রাইভ করলে পরে একরকম, আর না করলে পরে চুপচাপ বসে থাকো। কোনোখানে ট্রাভেল করতে যাবি, স্টেশনে গেলি কি এয়ারপোর্টে গেলি, চুপচাপ বসে থাকো, এখনো তোমার কাজ আসেনি। সেই সময়টাতে তো মানুষ বোর হয় না, সেই সময়টাতে বোর হতে দেয় না নিজেকে।
সে সঙ্গে সঙ্গে মোবাইলটা বের করে ওটাই হচ্ছে আইদার সে রিল দেখবে, না হলে সে একটা পডকাস্ট শুনবে, না হলে সে একটা কিছু করবে। আমি বলছি তোকে, অনেকে আছে, আমার মনে হয় আপনারা অনেকে রিলেট করতে পারবেন, যে যারা একটা কমিউট করছে, যখন যখন যাচ্ছে তারা কোথাও একটা, তাদের কানে যদি কিছু না বাজে তাহলে তাদের অস্বস্তি হয়। এরকম অনেক মানুষ আছে। তার কারণটা কি বলতো? কারণ হলো ওই স্টেটটা, যে স্টেটে আমার যে বিভিন্ন ধরনের চিন্তা, মানে আমার জীবনে, ধর আমার জীবন আছে একটা, এই জীবনে বিভিন্ন ধরনের সমস্যা আছে, আমি জানি আমি চুপ করে বসে থাকলে সেই সমস্যাগুলোর কথা মাথায় আসবে আর আমি ওটা আসতে দেবো না। আসতে না দিলে সেই সমস্যাটা সমাধান হবে কি করে? এটা ঠিক বলেছিস, কিন্তু স্ট্রেসফুল লাইফের কারণেও লোকে এটা একটা ডিফেন্স মেকানিজম। তো এটা আমি একজনকে রিসেন্টলি বললাম, সে আমাকে বলছে যে আমি না যখন বিয়েতে যাই, কোথাও থেকে কোথাও যাই, বাইকে যাই বা গাড়িতে যাই, আমার কানে গান না চললে খুব অস্বস্তি হয়। আমি বললাম ডেঞ্জারাস জিনিস কিন্তু এটা। যদি তোমার অস্বস্তি হয়, সেই অস্বস্তিটাকে তুমি যদি না নিতে পারো, সেই অস্বস্তিটাই আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আর আমি ওটাকেই বোরডম বলছি, ওই অস্বস্তিটাই বোরডম। ঠিকই বলছি, যখন খুব টেনশনের ব্যাপার, যখন অনেক কিছু ঠিকঠাক চলছে না, দুশ্চিন্তার সময়, মানে দুশ্চিন্তা করতে হবে, মানে হচ্ছে, হ্যাঁ, সেই সময় কিন্তু এই জিনিসগুলো বেশি করি। আমি বলছি আমার একটা এক্সপিরিয়েন্স বলছি। আমার রিসেন্টলি একটা, অনেকেই জানে আমার রিসেন্টলি একটা বিচ্ছেদ হয়েছে। সেই বিচ্ছেদের পরে, সেই রিসেন্টও তো কতটাকে রিসেন্ট বলছিস? অনেকদিন হয়ে গেল। জবে হয়েছিল 2 বছর হয়ে গেল প্রায়। সেই সময়টায় আমি একটা জিনিস দেখেছি, সব সময় যদি আমি কিছু না শুনি, কারো কথা না শুনি, কন্টিনিউয়াসলি, সেই সময় আমি সারাক্ষণ ধরে পডকাস্ট শুনতাম, সারাক্ষণ ধরে গান শুনছি, সারাক্ষণ ধরে ইনফরমেশন নিয়ে যাচ্ছি। কেন? কিপ মাই ব্রেন বিজি, যে কেউ যদি আমার সঙ্গে কথা না বলে আমার অস্বস্তি লাগছে। আমি সিনেমা দেখি, আমি কিন্তু যখনই আমার এরকম টেনশনের মতন হয়, খুব স্ট্রেসফুল, আমি সিনেমা দেখতে শুরু করে দিই। এইটা আমার একটা বিয়েটা প্রশ্ন, ধরো যে একটু 2010 আগে ফোন টোন আসেনি, তখনও আমরা যে বোর হতাম, বোরই তো হতাম, র্যান্ডামলি বোর হচ্ছে, কিছু করার নেই, কিছু মানে খুব ক্রিয়েটিভ কাজ ছিল এরকম করতাম না। এবার কিছু কিছু প্রশ্ন, যে আমি কি ওর সাথে ভুল করে ফেললাম, ও কি আমাকে ধোকা দিল, বা মধ্যে দাবি এই জীবন লই আমি কি করবো, এরকম টাইপের একটা থট এসছে। এবার এই যে গোটা থটটা, এটা যদি আমি একটা ওই যে অন দ্য গো সব প্রসেস, মানে কারোর সঙ্গে একটা কথা বলার মতন, মানে আমি নিজের মনের সাথে কথা বলতাম, কিছু উত্তর পেতাম যেটা ঠিক ভুল, তার থেকে বেটার আমি এটা অন্য মানুষের কাছে শুনছি, কন্টিনিউয়াসলি যদি কনভারসেশনে থাকি, প্রবলেমটা কি? বড় প্রশ্ন করছো, এখন ঢুকে যেতে হবে একটা বড় ফিলোসফিতে। সেটা হলো যে তুমি এই পৃথিবীতে জন্মেছো একজন ইন্ডিভিজুয়াল হিসেবে। তোমার জীবনের এক্সপিরিয়েন্স যে লোকটা তোমার সঙ্গে কথা বলছে তার মতো নয়। আমার জীবনের এক্সপিরিয়েন্স প্রেমাশিসের মতো নয়, প্রেমাশিসের জীবনের এক্সপিরিয়েন্স তোর মতো নয়। আমাদের প্রত্যেকের জীবন আলাদা, যেটা আমরাও বলেছি বোধহয় ইয়েতে, যে পৃথিবীটা প্রত্যেকের আলাদা। যে মানুষটা তোর সঙ্গে কথা বলছে সে তার নিজের এক্সপিরিয়েন্স থেকে কথা বলছে, একদম। তার মানে সে কিন্তু বসে চুপ করে কিছু সময় ভেবেছিল, ওই কারণে তোকে কথাটা বলতে পারছে। তার কারণ সে নিজের এক্সপিরিয়েন্স থেকে একটা নির্যাস বের করেছে, যেটাকে উপলব্ধি বলা হয়। তুই যদি সেই সময়টা তোকে নাই দিস, যে আমি নিজে বসে না ভাববো যে আমার সঙ্গে এই মুহূর্তে কি কি হলো এবং তার জন্য আমার মনের মধ্যে কি কি ঘটনা ঘটলো, এটা যদি তুই অবজার্ভ না করতে পারিস, তাহলে ইট ইজ গোয়িং টু বি ডিফিকাল্ট। কেন? তার কারণ বারবার তোর মনে হবে, যখনই তুই এটা বসতে যাবি, মনে হবে না 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 আনরেস্ট, একটা আনইজি ফিল হচ্ছে, একটা আনইজি ফিল হচ্ছে, একটু আনরেস্ট ফিল হচ্ছে, অ্যাংজাইটি ফিল হচ্ছে। এই অ্যাংজাইটিটা থেকে তোকে বেরোতেই হবে, কারণ তাছাড়া কোনো অপশন নেই তোর। তুই যদি আজকে একটা নতুন গল্প ভাবতে যাস, সেই সময় দাঁড়িয়ে তোর কি মোবাইল দেখতে ইচ্ছা হয়? কেন ইচ্ছা করে না? কারণ তখন আমাকে মানে সেটা আমাকে গোটা প্রসেস করতে হবে। কিন্তু আমি না, মানে আমি তোমার প্রশ্নটা করছি খুব ডেভিলস অ্যাডভোকেট হয়ে, যে মানে এইটা নিয়ে আমি ভাবছিলাম যে ধরো এই যে বলছো অ্যাংজাইটির কথাটা, যে আমাদের মাথায় তো অনেকগুলো থট আছে যেটা কালেকটিভ থট, যে আমার মনে হচ্ছে কেউ যদি কোনো বন্ধু যদি আমাকে বিট্রে করে, আমি ওই বন্ধুটাকে ছেড়ে দেবো। তুমি তারপরে আমাকে বলে যে না 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 শুভাঞ্জন এরকম না ব্যাপারটা, তার কিছু মতামত হবে, তুই ভাব। এটাও তো তুমি আমাকে বললে। এবার এটাই আমি ধরো তোমার কাছে পডকাস্ট থেকে নিলাম, নিয়ে আমার একটা থট ক্রিয়েট হয়ে গেল। তখনই হয় না, এটাই আমার বক্তব্য, তখনই হয় না থটটা ক্রিয়েট। তখনই যে থটটা ক্রিয়েট হয় না, দ্যাট ইজ নট কংক্রিট। কারণ সেটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম তোকে, যে ওই লোকটা আলাদা, ওর পৃথিবী আলাদা, তুই ওকে অন্যভাবে দেখ। কিন্তু তুই যতক্ষণ না নিজের সঙ্গে নিজের কথোপকথনে পুরোটা ক্লিয়ার করছিস, অ্যাকচুয়ালি কথাটা ঠিক
আমি এটাকে মানলাম বিকজ আমার এক্সপিরিয়েন্সটাও এরকম কথাই বলে আমাকে, আমার জীবনের এক্সপিরিয়েন্সও আমাকে এরকম এরকম জিনিস শিখিয়েছে। তখন তুই অ্যাকচুয়ালি ওকে ক্ষমাটা করতে পারবি, না হলে কিন্তু পারবি না। না হলে একটা ঠিক আছে ক্ষমা করে দিলাম, এই যে টুক করে হয়ে যাওয়া ব্যাপারটা এত তো সোজা নয় বিষয়টা। এই যে আমি তোকে বললাম যে পৃথিবীর প্রত্যেকটা পৃথিবী আলাদা, বা প্রেমাশিস ধর কোনো সময় সাইকোলজি নিয়ে একটা, এই এখনই যেটা কথা বললো মানে ভয় নিয়ে আমরা কথা বলছিলাম, এটা কি আমরা একজনের কথা শুনে জাস্ট ও আচ্ছা তাহলে এটা বলে দিলাম, এটা কি তাই? কি ধর এই যে বোর্ডম নিয়ে অনেক কথা হচ্ছে পৃথিবীর জুড়ে, আমি এই পুরোটাকে শুনেছি, শুনে নিজের মতো করে আন্ডারস্ট্যান্ড বোঝার চেষ্টা করেছি যে আমি কিভাবে দেখি এটাকে। ঠিক, কিন্তু মানে খাসরুল স্যার, তুমি একটা কিন্তু ক্রিয়েটিভ জায়গায় আছো, মানে পৃথিবীর মানে মানুষের ইতিহাসকে এটা বলে যে মানুষ সারা জীবন নিজেকে কোশ্চেন করে নিজে কথোপকথন করে করছে। সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, ধরো, তো তারা কি করে? আর তারা সারাদিন তাদের জীবনে যখন মোবাইল ছিল না, তাদের পাঁচজনের সঙ্গে বসে কথা বলতো তো বলে। এবার পাঁচজনের সঙ্গে কথা বলার সময় ধর একটা, আমি বলছি তোকে, একটা আদিম অবস্থায় মানুষ যখন ছিল, তো তখন সে দেখলো যে বাঘ এসে আক্রমণ করে, বিরাট বড় বাঘ আছে, বাঘ এসে আক্রমণ করে আর আমাদের খেয়ে নেয়। এই মালটা বসে তো একবার ভেবেছে যে আচ্ছা তাহলে বাঘ যদি আসে তাহলে একে আটকানো কি করে যায় যাতে আমাকে না মারবে। সে তো রিল খোঁজেনি না, কারেক্ট, কিন্তু সে তো একজন মানুষ, এবার বাকি 30 জন তো তাকে ফলো করছে। আমি বলছি এই 30 জন তো এটা নরমাল, তাকে তার যে 30 জন ফলো করছে, এই 30 জন তাকে যে ফলো করছে দ্যাট ইজ ফাইন। এই 30 জনও আলাদা আলাদা জিনিসে আলাদা আলাদা ভাবে নিজের এক্সপিরিয়েন্স দিয়েই পৃথিবীটাকে বড় করছে। প্রত্যেকটা মানুষের এক্সপিরিয়েন্স পৃথিবীটাকে অল্প অল্প দিয়েছে। আমি একটু আমার জায়গা থেকে বলি, আমার মনে হয় যে পৃথিবীতে, আমার মনে হয় স্কুলে কলেজে, মূলত স্কুলে একটা প্রশ্ন করা হয়, যারা কবিতা, কবির তাৎপর্য কি, কবি কে कहना चाहते, কবি কি বলতে চান। আমার মনে হয় এর থেকে খারাপ প্রশ্ন পৃথিবীতে করা হয় না কোথাও। কারণ এই যে ধর আমি একটা কথা বলছি, আমি তো কবি নই, কিন্তু যাই কথা বলছি আমি আমার জায়গা থেকে বলছি, আমার পৃথিবী থেকে আমি কথাটা বলছি, আমার অভিজ্ঞতা, আমার পড়াশোনা, আমার জ্ঞান, আমার সম্পর্ক, হ্যাঁ, আমার ছোটবেলা, সমস্ত জায়গা থেকে আমি কথাটা বলছি। এটা তোর কাছে কখনোই পৌঁছতে পারে না পুরোপুরি। মানে আমি বলছি যে সিম্পল, যদি এটা লাল হয় তাহলে এই লালটা আমি ঠিক যেরকম লাল দেখছি তুই ঠিক তেমনি লাল দেখছিস না। সো দের ইজ নাথিং কল্ড অ্যাবসলিউট ট্রুথ। অ্যাবসলিউট ট্রুথ বলে তো কিছু নেই পৃথিবীতে, সবাই নিজের নিজের পৃথিবীতে পাচ্ছে। এবার আমরা সেটার কাছাকাছি কখন পৌঁছতে পারি? আমি একটা কথা বললাম, সেটা তুই তোর মতো করে তোর পৃথিবীতে নিবি। কাছাকাছি তখন পৌঁছতে পারি যখন আমাদের সম্পর্কটা একটু প্রগাঢ় হবে, একটা দীর্ঘক্ষণের কথাবার্তা হবে, কাছাকাছি কথাবার্তা হবে। কারণ আমি যখন কথা বলছি আমি অনেকগুলো নন ভার্বাল কিউ দিচ্ছি তোকে, সেটা তুই নিচ্ছিস নন ভার্বাল কিউ গুলো। আমরা যে কথা বলি, কথার মধ্যে ধর বলে যে 50%-এরও কম হচ্ছে অ্যাকচুয়ালি দ্য সাউন্ড, রেস্ট ইজ অল বডি ল্যাঙ্গুয়েজ, নন ভার্বাল কিউজ। এবার তুই যদি শুধু কানে ওটা শুনিস তো ওগুলো কিচ্ছু পৌঁছচ্ছে না। আমি ওটা জিজ্ঞাসা করছি কেন, যে এই যে ধরো আমি নিজের সঙ্গে মানে ওই বাবা দাদুদের সময়টাই চলে যাচ্ছে, আমি তখনও দেখেছি লোকজনকে দাঁড়িয়ে গল্প করতে, তারা যে সব সময় বসে থিঙ্কিং, প্রচন্ড একটা ক্রিয়েটিভ থিঙ্কিং নিয়ে কথা বলছে এরকম না, নর্মাল জীবনের যাত্রার। তার মধ্যে একজন হয়তো যে না 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 ব্যাপারটা বোঝ, বা আমার মা যেই গুরুর মানে গুরুকে তিনি তার জীবনে বা তার যে গুরু রয়েছে তার জীবন দর্শনটাকে মাদের কাছে যে দেখো জীবনটা এরকম, একজন কেউ ভাববে, বাকিদেরকে বলে দেবে, বাকিদের কাজ এইটুকুই। কারণ কিন্তু যিনি বলছেন তিনিও এটা জানেন যে আমি যেটা বলছি যে জায়গা থেকে সামনের জনের কাছে কিন্তু সেভাবে পৌঁছচ্ছে না। আর একজন ভালো টিচার কে, যে বুঝিয়ে দিতে পারছে, যে যেটা জানে যে স্টুডেন্ট কতটুকু নিতে পারবে, তাকে তার মতো করে বোঝানো। হ্যাঁ, তাহলে তো সেটাই তো একজন ভালো টিচারের লক্ষ্য। আমার দেবে এই থিঙ্কার হবার দায়িত্ব গোটা জনসাধারণ, মানে রিলটা থাকুক, কানে ব্যস্ত, কারণ না হলে নিজের সাথে কথা বলবে। এবার নিজের সাথে কথা বললে অ্যাংজাইটি বেশি বাড়ে, তার থেকে বেটার আমি ভ্যালিডেশন পাই। কিন্তু তাহলে তুই কতক্ষণ করতে পারবি এটা? সারাদিন। তোর অ্যাংজাইটি তো ধামাচাপা দিলে পরে তো সমস্যা কখনোই সমাধান হবে না। হ্যাঁ, কারণ তুই তো বাকি দিক থেকে তো অ্যাংজাইটিটা বেরিয়ে আসবেই, কারণ তুই অ্যাকচুয়ালি ওই অ্যাংজাইটিটাকে সরানোর জন্য বাকিটা করছিস। তুই ওই অ্যাংজাইটিটা যাতে না পৌঁছোস, ওই যে আমি চুপ করে বসে এবার আমি কি করবো,
এখন কি হবে, আচ্ছা আমার মাথার মধ্যে এটা আসছে, এইটার থেকে বাঁচার জন্য করছিস তো, তার মানে ইনবিল্ট তোর ভেতরে ওই অ্যাংজাইটিটা আছে তো। যতক্ষণ না তুই অ্যাংজাইটিটার সঙ্গে মোকাবেলা করবি, যতক্ষণ না অ্যাংজাইটিটাকে অ্যাড্রেস করবি, আমার এই অ্যাংজাইটির কারণ কি, কোনোদিন যাবেই না। থেরাপি লোকে কেন করে, এত বেশি মেন্টাল হেলথের প্রবলেম বাড়ছে কেন? তার কারণ এটাই যে মানুষ ওই অ্যাংজাইটিটাকে চাপছে, যেই চাপছে অন্যান্য দিক দিয়ে বেরিয়ে আসছে, লোকজন বাজে বিহেভিয়ার করছে। তুই সোশ্যাল মিডিয়া কমেন্ট দেখ, ঠিক ঠিক ঠিক, না না, কমেন্টে যেটা হচ্ছে না, এটা কিন্তু এই অ্যাংজাইটিটাকে চাপার কারণে। আমার দেখ, আমার ভালো লাগে না, আমাকে অনেকের ভালো লাগে না, সেটা তাদের নাই লাগতে পারে, খুব ভালো কথা, কিন্তু তাদের যে কিছু মানুষ আছে যাদের তার ল্যাঙ্গুয়েজ, তাদের যেভাবে তারা আমাকে আমার প্রতি না ভালো লাগাটা এক্সপ্রেস করছেন, সেটা আমার মনে হয় খুব বেশি তাদের ইন্টারনাল অসুবিধার কথা তারা প্রকাশ করছে। একদমই একদম। আমারও সব ট্রোলিং দেখে বা কমেন্টে যখন উল্টো দেয় অনেকে গালি গালাজ খিস্তি খেয়ে, আমরা এগুলো অনেক সময় রিমুভ করে দিই, কিন্তু আমার কষ্ট হয় তাদের জন্য যে একটা মানুষ, ধর আমারও তো অনেক জিনিস ভালো লাগে না, মনে হয় কি বাজে কথা বলছে একদম, কিন্তু সে একটা এফর্ট নিয়েছে, কিন্তু তার মধ্যে সে একটা এফর্ট নিয়েছে যে ওখানে যাবে, পুরোটা দেখবে, দেখে তার অতটা সময় সে টাইপ করবে। টাইপ করাটা মোবাইলে কিন্তু খুব সহজ একটা দারুণ কাজ, এটা ইজিলি করে দিলাম, ইজিলি একটা কিন্তু ব্যাপার না, কথা বলা তার থেকে ইজি, বা অন্যদিকে সরে থাকাটা ইজি, মানে আমি বলছি বা ও বলছে বা তুই বলছিস, এখানে কমেন্ট না করলে কি হবে পৃথিবীর, আমি একটি খারাপ লোক বা আমি একটি ভুল কথা বলছি, এটা যদি সে না লেখে তাহলে পৃথিবীর কোনো ক্ষতি হবে না, সেটা সেও জানে, তারও হবে না কোনো ক্ষতি হয়ে যাচ্ছে না, তাহলে সে অতটা এফর্ট নিয়ে ওই জিনিসগুলো লিখছে কেন? তার কারণ তার ভালো লাগছে, ওই যে লিখে দিল, তারপর তার একটা ভালো লাগা তৈরি হচ্ছে, দিলাম তো মালটাকে বেশি হাবভাব, দিলাম তো, তার মানে এটা কিন্তু তার জায়গা থেকেই সে লিখছে, তার অ্যাংজাইটি আছে, তার কোনো একটা আনসলভড ইস্যু আছে, সে রিলিফ পাচ্ছে ওটা করে। হ্যাঁ, তার ওই মুহূর্তের জন্য ওই বাজে কথাটা বলে তার একটা রিলিফ হচ্ছে, কিন্তু ওই কারণে ওই এফর্টটা নিচ্ছে লোকটা। আমরা এটা ভাবছি না, আমরা বলছি হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে তো সবাই ট্রোল, আরে কেন করছে লোকগুলো? তাদের মেন্টাল হেলথটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে যে একটা লোক পাবলিকলি জানে, অনেকে তো আচ্ছা ঠিক আছে ওটার একটা কমার্শিয়ালাইজেশন আছে, লুকিয়ে ছুপিয়ে করছে, হ্যাঁ অনেক সময় ওটার ব্যবসায়িক কারণ আছে, ওগুলো ছেড়ে দে, কিন্তু বহু মানুষ আছে যারা জানে যেটা পাবলিকলি আমি একটা জিনিস লিখে দিচ্ছি, এটা থেকে যাবে সারা জীবন, তা সত্ত্বেও সে লিখে দিচ্ছে ওরকম একটা বাজে কথা, সে এটাও ভাবছে না যে এটা পড়লে পরে আমার সম্বন্ধে লোকে কি ভাববে। এই জায়গাটা অব্দি এসে পৌঁছানোর জন্য সে কতটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে তাহলে বোঝ। হ্যাঁ সত্যি তো, আমি এই যে রিসেন্টলি একজন, নাম বলবো না, আমার পডকাস্ট চ্যানেলে একজন, তার আমাকে খুব পছন্দ না, কেন পছন্দ না সে কোনো কারণ দিতে পারে না, মানে তার জাস্ট আমাকে ভালো লাগে না, হতেই পারে, ফাইন, পৃথিবীর সবাইকে আমাকে ভালো লাগতে হবে না, বাট সে যেভাবে লিখছে, তার যা প্রজেকশন, সেই প্রজেকশনটাতে কিন্তু ভেতর থেকে গেলে বোঝা যায় যে এই লোকটার জীবনে না, হি ইজ নট ওয়েল, রাগ জমে আছে, অনেক ক্ষোভ জমে আছে, এবং সেগুলো কিন্তু একটাই কারণ, সেই রাগটা, ধর তার ছোটবেলায় কোনো একটা ঘটনা ঘটেছে, সে তো কোথাও একটা বসে তাকে তো এই জিনিসটা করতে হবে। থেরাপিস্ট কি করে? কথা শোনে কেন? তার কারণ তুমি বসে তোমার এই প্রবলেমটার সঙ্গে একটু নিজের সমাধান করো, একটু বোঝো, অ্যাড্রেস করো যে তোমার একটা জিনিসে দুঃখ আছে, সে দুঃখটাকে অ্যাড্রেস করে দুঃখটাকে রেখে দাও পাশে, তোমার লাইফটা কিন্তু ওই দুঃখটা নয়, এটাই তো বোঝায় থেরাপিস্ট বেসিক্যালি। আমি শুধু খুব নর্মালি বললাম, এতটা নর্মালি নয়, বিষয়টা আরো অনেক গভীরে, যারা থেরাপিস্ট তারা অনেক বেশি ভালো জানেন, কিন্তু বেসিকটা তো এটাই যে অ্যাড্রেস করতে হবে পার্টিকুলার সেই ট্রমাটাকে। এবার তুই কন্টিনিউয়াসলি সেটা থেকে অ্যাভয়েড করার জন্য তোর হাতে একটা মোবাইল দিয়ে দেওয়া হয়েছে মানেই যে মোবাইলটা আমার সবসময় ইউজ করতে হবে তা তো নয়। আরেকটা এই ট্রোলে যখন ঢুকলাম আমরা, আরেকটা অদ্ভুত আমার মনেও হয় এমনি, সেটা হচ্ছে যে ধর ধর্ম নিয়ে তো সবচেয়ে বেশি ট্রোলিং হয়, তুই একটা ছোট্ট বললি তাই নিয়ে আমার ধর্মকে কেন আঘাত করা হলো করে সমস্ত ধর্মের লোকজন এটা নিয়ে বিরাট করছে, এটা নিয়ে তাদের সমস্যা হয়ে যাচ্ছে, অনেক রকম ট্রোলিং করছে, বাজে কথা লিখছে, কেস করে দিচ্ছে, সমস্ত হচ্ছে। আমার সবসময় কেন জানি মনে হয় যে এটা যারা করছে না তাদের নিজস্ব ধর্মবিশ্বাসের একটা প্রবলেম আছে।
কারণ ধর্মবিশ্বাসের প্রবলেম মানে এটা বলছি না যে তার মানে তাদের ধর্ম খারাপ বা এমনি কিছু না, আমি বলছি যে সে তার মধ্যে একটা সন্দেহটা আছে যেটা বাইরে বেরিয়ে গেছে বলে ওর অসুবিধা হচ্ছে। ধর কি হবে, আমার ধর্ম সম্বন্ধে, আমি হিন্দু ধর্মের জন্মগ্রহণ করেছি আর ধর্ম তারপরে চেঞ্জ করিনি, আমার কাছে ওরা ইম্পর্টেন্ট মনে হয়নি, বা আমার ধর্ম নিয়ে নিজস্ব ভাবনা চিন্তা আছে, ছেড়ে দে, সেটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু আমার ধর্ম নিয়ে একজন কেউ কটু কথা বলল, আমি যদি জানি যে হ্যাঁ বলেছে, ও জানে না, আমার ধর্মের কিছু যায় আসে না, আমার ধর্মের তো কিছু যায় আসে না, যদি আমি ঈশ্বরেও বিশ্বাস করি, তার কি যায় আসবে কে কোন পডকাস্ট না কোন স্পিচে না কোথায় গান করতে গিয়ে কি বললো না বললো, তার কিছু যায় আসবে? যাবে না, কিচ্ছু যাবে আসবে না তার। যদি পাপ করেও থাকে, সামনের লোকটা করেছে, যদি মানে ধর নরকে যাওয়ার হয়, তাহলে ওই লোকটা খারাপ কথা বলেছে, ও লোকটা যাবে, আমাকে তো দায়িত্ব দেয়নি ওই লোকটাকে জাহান্নামে মানে জান্নাতে পাঠানোর বা স্বর্গে পাঠানোর বা যাই হোক, তাহলে আমি কেন রেগে যাচ্ছি ও আমার ধর্ম সম্বন্ধে ভুল কথা বলছে বলে, মানে ঠিক বলছে না বলে? তার মানে আমার মনে হচ্ছে এটা যে আমি শুনলাম, তাতে আমার একটা কোথাও গিল্ট হয়েছে। আর গিল্ট বা অপরাধ বোধটা তো হচ্ছে সবকিছুর মূলে। তাই কি প্রেমাশিস মানে ধরো, মানে বলছি কেউ ধরো কমেন্ট করলো প্রেমাশিস বাজে লোক, হ্যাঁ আমি তো জানি যে ওর কথা অনুযায়ী তুমি বাজে লোক হবে না, আমার যারা ওর উপর রাখলো কেন বন্ধু হিসাবে প্রেমাশিস থেকে বাজে বলবে, তো আমার রাগ তো হচ্ছে। মানে এটা না আমি তো তার মানে মনে মনে এটা পোষণ করি না সে যে তো না প্রেমাশিস বন্ধু বলে পরে সেটা আলাদা কথা, একটা অচেনা অজানা লোক বলে দিল যে প্রেমাশিস দা না ভালো লোক নয়, তোর কি দায় পড়েছে ওকে ডিফেন্ড করা? রাখতে হবেই যে এ বাবা এই কেন, ওই খাসরুবিসদার পডকাস্টে হঠাৎ করে এমন একটা কমেন্ট দেখলাম যেটা এটা কোনো কথা হলো? দ্বিতীয় কথা হচ্ছে যে প্রথমত প্রেমাশিস দা বা কাশনবিস দাকে নিয়ে তো কথাটা হচ্ছে, কথাটা তো হচ্ছে এমন হতে পারে যে আমার প্রিয় কিছুকে নিয়ে কেন না, কিন্তু প্রিয় কিছুটাকে তুমি কতটা জায়গায় রেখেছো সেটা তো ইম্পর্টেন্ট, বেরোচ্ছে সেখান থেকে। তুমি যদি মনে করো সেটা হচ্ছে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, ধ্বংসকর্তা, পালনকর্তা, কতটা বড় জায়গা দিয়েছে, মানে আমি যদি সেই জায়গায় আমার বিশ্বাস থাকে, তাহলে পরে তাকে কে কি বললো না বললো তাতে কি আসলো গেল? আমার ধর্মবিশ্বাসে তো আঘাত লাগতে পারে না। প্রশ্নটা এখানে হচ্ছে যে আমার ধর্মবিশ্বাসে আঘাত লেগে যাচ্ছে আমার মনে হয়, কারণ আমার মধ্যে সন্দেহের আছে কোথাও না কোথাও, আমার সন্দেহটাকে উস্কে দিচ্ছে। আমার মনে হয় যে ধর আজকে ফ্যান বেস হয়, কিছু ফ্যান বেস হয়, আমারও কিছু ফ্যান আছে, প্রেমাশিসেরও কিছু ফ্যান আছে, বাকি অন্যান্য মানুষের আরো বেশি বেশি ফ্যান আছে, ধর্মেরও ফ্যান আছে, ঠিক আছে? ধর একটা লোককে বলা হলো, ধরে নিলাম আমি ফর এক্সাম্পল, ধর প্রেমাশিসের একটা ফ্যান বেস আছে, মানে সেটা অনেক হিউজ, হ্যাঁ, সারা পৃথিবী জুড়ে আছে। সেই পৃথিবী জুড়ে ফ্যান বেসটার মধ্যে কেউ যদি বললো প্রেমাশিস দা না ঠিক লোক না, প্রেমাশিস ঠিক লোক না, এই যে ফ্যান বেসটা আছে তারা কি করবে? এই কে বলেছে তোকে প্রেমাশিস ঠিক লোক না? আমি জানি প্রেমাশিস ঠিক লোক। কেন? তার কারণ তার মধ্যে একটা দায়িত্ব আছে যে প্রেমাশিসটাকে রক্ষা করতে হবে, ঠিক আছে? এই দায়িত্বটা পলিটিক্স দিয়েছে যে তোমার ধর্ম রক্ষা করার কাজ আছে। অ্যাকচুয়ালি ধর্ম তো মানে ধর্ম তো কোনো সংকটে নেই, ধর্ম ইটসেলফ ইজ এ হিউজ কনসেপ্ট, সেটা তো আলাদা করে সংকট। যেই ধর্ম সংকটে পড়ে যায় সেই ধর্মকে না বানাই ভালো। হ্যাঁ, কারণ যেই তুই ভাব একটা ঈশ্বর ভগবান, হ্যাঁ, এই লেভেলের কথাবার্তা চলছে, পডকাস্টে বসে একজন একটা খারাপ কথা বলেছে বলে তাই সে সংকটে পড়ে গেল, এরকম ঈশ্বর বা এরকম ভগবানকে মানার আমার তো দরকার। এক্স্যাক্টলি। আর আমার আরো একটা ব্যাপার আছে, আমি রিসেন্টলি একটা পডকাস্টে গিয়ে আমার নিজস্ব আইডিয়া অফ খুব প্র্যাকটিক্যাল আইডিয়া, মানে আমি বলছি আমার মানে কি বলবো, যেটা হলো বড় ফিলোসফিক্যাল আইডিয়া, যে নিয়ে আমার পড়াশোনা করেছি, সেইটা না সবসময় তো বলার দরকার নেই, অত ডিটেলে বলার দরকার নেই, এবং লোকে বোঝাও না। তো আমি খুব প্র্যাকটিক্যালি ব্যাপারটাকে দেখি, আমি কি করে লাইফে প্র্যাকটিক্যালি ইয়ে করি। সেখানে গিয়ে দেখলাম বেশ কিছুজন, বেশিরভাগ লোকজন ভালোই লিখেছে। একজন লিখেছে যে দেখ এখানে মজাটা দেখ, লিখেছে বামপন্থীর থেকে আমি জানতে চাইবো, এইটা শুনবো না। কোনো পৃথিবীতে কোথাও এসে আমি বলিনি আমার মধ্যে কোনো রকম কোনো পলিটিক্যাল পার্টির উপর কোনো রকম ইয়ে আছে। আমার দাড়ি আর চুল বড় বলে আমাকে বামপন্থী বানিয়ে দিল, মানে আমাকে দেখতে বামপন্থীর মতো মনে হয়েছে মানুষটা। তার পৃথিবীতে তুই বামপন্থী, তুই কি করে? এটা কি অদ্ভুত না?
কিছু কি বলতো ফ্রেমওয়ার্ক, কিছু কিছু ফ্রেমওয়ার্ক আছে Stereotype. সেই স্টিরিওটাইপে ঢুকিয়ে ফেলতে পারলে মানুষের সুবিধা হয়। অম্বরীশের পডকাস্টে অম্বরীশের কথা বলে দিল, খুব ইন্টারেস্টিং, যে কমেডি অভিনেতা বলে দিলে, বলে এটা সেগ্রিগেট করে দিলে কি হয়, সুবিধা হয়ে যায়। যে এ তো কমেডি অভিনেতা, কমেডি লাগলে আমি একে বলবো, এ যে অভিনেতা তাহলে তো আমাকে এর ব্যাপারে অনেক কিছু ভাবতে হবে, এর চরিত্রটাকে কিভাবে অন্যরকম করা যায় সেটা ভাবতে হবে, একে অন্য কিছুটা কাস্ট করলে কি করতে পারে সেটা ভাবতে হবে। এত ভাবনার তো সময় নেই। সঞ্জয় মিশ্রার মতন একজন অভিনেতাকে লোকে টাইপ কাস্ট করেছে, কমেডিয়ান বানিয়ে দিয়েছে। তারপর তো সে দেখিয়ে যে কি করতে পারে সে দেখানোরই কথা ছিল। নওয়াজুদ্দিন সিদ্দিকীকে প্রথমের দিকে মানে কি বলবো, ওয়েটার, চোর, এইসবই তো বানিয়েছে না, একদমই তাই, তাকে স্টিরিওটাইপ করে। কাহিনীতে দেখে আমি চমকে গেছি, কাহিনীতে ওকে দেখলে তো এই সুজা ঘোষাল এটাই হলো, মানে এটাই হলো উনি ভেবেছেন যে একটা লোক যাকে পুলিশ ইন্সপেক্টরের মতো স্টিরিওটিপিক্যালি দেখতে নয়, আমি তাকে দিয়ে একটা ওরম দাপুটে চরিত্র করাবো, আইপিএস একজন অফিসার, ওটাকে ভাবতে গেলে দম লাগে। এটাই হলো এই যে আমরা বোর্ডমের কথা বলছিলাম না, মানুষ যদি সুজয় ঘোষ যদি বোর না হতেন তাহলে তিনি না ভাবতেনই না। কারণ তিনি ভাবতেন ও তাড়াতাড়ি আচ্ছা তাহলে এটা একে দিয়ে দাও, এ হলো এরম দেখতে, এ হলো পুলিশ অফিসার, এর মধ্যে একটা দাপুটে ব্যাপারও আছে। তার আগে অব্দি নওয়াজুদ্দিন সিদ্দিকী সব সাবমিসিভ ক্যারেক্টার করেছে, চোর হয়ে মার খাচ্ছে মুন্না ভাইতে, সরফরোশ মার খাচ্ছে চোর হয়ে, তারপর তোর ওই একদম শুলে একটা ওয়েটার, ব্ল্যাক ফ্রাইডেতে ওরকমই। হ্যাঁ, এবার সেখানে এই যে স্পেসটা, এই যে মানুষের মাথার মধ্যে স্পেসটা দরকার, যে আমি না একটা সিচুয়েশন হোক, একটা মানুষ হোক, একটা অন্য কনসেপ্ট হোক, সেটা নিয়ে না একটু ভাববো। এটা যদি করতে যাই আমি, আমার মনে হবে কিন্তু ধর্ম খতরাতে নেই। যদি এটা ভাবতে না দিই আমি কাউকে, তাহলে সবার মনে হবে হ্যাঁ বলছি তখন ঠিকই হবে। আর আচ্ছা, ভালোবাসার কথা বললি, এই ধর এখানে দরবেশ রাখা, তুই মিষ্টি ভালোবাসি, কিন্তু একটা দরবেশ রাখা আছে, আপনারা জানেন না, মিস করলেন। আমার এটা খুব ভালো টেস্টি লেগেছে। অন্য কেউ যদি বলে যে কি বাজে না দরবেশটা, আমার কি আসে যায়, আমার টেস্টি লেগেছে, দ্যাট ইজ দ্য ট্রুথ। একদম আমার কাছে তো ওটা সত্যি। অন্য কেউ বললো ওটা খারাপ বলে আমি বলবো ওটা খারাপ, এটা কোনো হয়? দশচক্রে ভগবান ভূতের মতো গল্পটা শুনেছিস তো, কাঁধে ছাগল যাচ্ছিল, ও রণ বলছে ওখান থেকে যে রণ আমাদের জন্য এনেছে এটা শিক্ষক দিবসের জন্য, সেটা রণর জন্য একটা গল্প আছে দশচক্র ভগবান ভূত, এটা অনেকেই জানে। একটা লোক একটা গাধাকে কাঁধে নিয়ে যাচ্ছিল, তো সে যখন যাচ্ছে একটা লোকের সঙ্গে দেখা হচ্ছে, সে বলছে এরাম একটা ছাগলকে কাঁধে নিয়ে যাচ্ছে কেন, বলে কাদাকে নিয়ে যাচ্ছি বলছে ছাগল, বলে সে যাই হোক তুমি ছাগলটাকে মাটিতে নামিয়ে নিয়ে যাও, ওই কাঁধে নিয়ে যাচ্ছ কেন? বলছে তুমি কি পাগল নেই, তুমি অন্ধ, ছাগলকে দেখতে পাচ্ছ না, গাধা এটা। বলছে আমি তো দেখতে পাচ্ছি না, ছাগল তুমি কেন গাধা ভাবছো, যাই না, চলে গেছে। আরো একজন লোকের কাছে গেছে, সে বলছে তোমার ছাগলটা রোগা হয়ে গেছে। বলছে ছাগল বলছো কেন, এটা গাধা না? বলছে না মানে তুমি কেন গাধা বলছো আমি জানি না, বাট ছাগলকে নিচে নামিয়ে নিয়ে যাও। লোকটা বলছে আচ্ছা ঠিক আছে, ছাগলটা বাদ দিলাম, নিচে নামিয়ে নিয়ে যাওয়াটা ঠিক আছে। ও গাধাটাকে নিচে নামিয়ে নিয়ে চলছে, আর একটা লোকের সঙ্গে দেখা হচ্ছে, বলছে তোমার ছাগলটা খুব দেখলেই খেতে ইচ্ছা করে। বলছে তুমি গাধার মাংস খাবে? বলছে আরে গাধার মাংস কেন, ছাগল তো। এরকম করে 6 জন, তারপর 7 জন, তারপর 8 জন, তারপর 9 জন, 10 নম্বর লোকটা যখন বলেছে যে এটা ছাগল, ও না বিশ্বাস করে নিচ্ছে ওটা ছাগল, এবং ও তারপরে বাড়িতে গিয়ে ওটাকে কেটে রান্না করে খেয়েছে। এটার মানে মোরাল অফ দ্য স্টোরি হলো দশচক্রে ভগবান ভূত। মানে যদি 10টা চক্রের মধ্যে ভগবান ঢুকে পড়ে, যেখানে ভগবানকে প্রত্যেকটা চক্রে ভূত বলা হচ্ছে, তখন বেরিয়ে আসবে সেখানে সেটা ভূত বলেই মানুষ বিশ্বাস করবে। ব্যাপারটা এরকম, ইকো চেম্বার তো তাই, যে তুই একটা জিনিস দেখলি, তুই একটা জিনিস দেখলি, দেখার পর মনে হলো না না এটা ঠিক না, তারপর তুই দেখলি আরেকজন বলছে এটা ঠিক, আচ্ছা কি জানি এখনো বোধহয় ঠিক না, তারপর তুই এরকম করতে 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 10 জন লোক বলার পর দেখলি তুই হ্যাঁ এটাই সত্যি। কারেক্ট, এটা তো হয় আমাদের সঙ্গে। আমরা খুব গালিবল হয়ে যাচ্ছি না, যেহেতু মানুষ ভাবছে না, এবং পুরো মানে ব্যবসা, রাজনীতি, হ্যাঁ এদের সবার তো একটা দায়িত্ব হচ্ছে যে মানুষ যেন ভাবতে না পারে, কারণ ভাবলে পরে তাদের প্রশ্ন করবে, একদম, আর প্রশ্ন করলে তাদের ভুলগুলো ধরা পড়ে যাবে। তো কাজেই
এই আমরা একটা সাইকেলের মধ্যে ঢুকে গেছি, আমরা মানে ওরা যা বলছে তাই বিশ্বাস করছি। ধর আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আইসক্রিম বিষয়টা হচ্ছে একটা সময় আমুল একটা কেস করলো ইন্ডিয়ার আদালতে যে ভারতবর্ষে আরেকটি কোম্পানির নাম দিয়ে, কারণ কেসটা বেরিয়ে গেছে, রায় বেরিয়ে গেছে, নাম নিতে কোনো অসুবিধা নেই, কোয়ালিটি ওয়ালস বলে যেটা বিক্রি হয়, মানে কোয়ালিটি ওয়ালস আইসক্রিম নয়, কারণ আইসক্রিম হতে গেলে তার সেটা মিল্ক ফ্যাটে তৈরি হতে হবে, তা না হলে পরে ওটাকে আইসক্রিম বলা যায় না, ওটা একটা নিম্নতর প্রোডাক্ট। হ্যাঁ, কারণ ওটা ভেজিটেবল ফ্যাট দিয়ে তৈরি হয়, ভেজিটেবল ফ্যাট দিয়ে তৈরি জিনিস ভালো নয়। আইসক্রিম যে বিরাট স্বাস্থ্যকর বলছি না, কিন্তু নিচে আর কি, কোয়ালিটি ওয়াইজ এটা নিচে, তো কাজে ওরা আইসক্রিম বলতে পারবে না, আজকের দিনেও বলতে পারে না। সো কোর্ট থেকে অর্ডার বেরিয়েছে যে যারা শুধুমাত্র মিল্ক ফ্যাট দিয়ে বানাচ্ছে না ওই জাতীয় জিনিস, তারা আইসক্রিম লিখতে পারবে না কোথাও, তারা লিখবে ফ্রোজেন ডেজার্ট, তাদেরকে লিখতে হয় ফ্রোজেন ডেজার্ট। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা, আমুলের সবাই খুব খুশি হলো, সবাই ভালো, বেশ কিছুদিন চললো ব্যাপারটা। কিন্তু দেখ দশচক্রে ভগবান ভূতটা কিরকম, কোয়ালিটি ওয়ালস এবং এই ধরনের অনেকগুলো কোম্পানি এখন আলাদা করে মার্কেটিং করে এমন ভাবে অ্যাজ ইফ ফ্রোজেন ডেজার্ট ইজ বেটার দেন আইসক্রিম। আমাদের মধ্যে কিন্তু মিল্ক, কারণ ওই একটা জিনিস তৈরি গেছে, মিল্ক ফ্যাট ইজ নট সো হেলদি, বিয়ের জন্য এখন এই মিল্ক নিয়ে অনেক কথা তৈরি হচ্ছে, মানে ভেজিটেবল ফ্যাট তার থেকেও খারাপ, পাম অয়েল দিয়ে বানানো হয় বেসিক্যালি, ওটা মিল্ক ফ্যাটের থেকে অনেক বেশি খারাপ, কিন্তু তারা ওই ইনফরমেশনটা না দিয়ে তারা বলছে যে আমাদেরটা কিন্তু মিল্ক ফ্যাটের মতো খারাপ নয়, আমাদেরটা ফ্রোজেন ডেজার্ট। ডোন্ট টেক, এটা ওদের মার্কেটিং, এবং সেই কারণে ফ্রোজেন ডেজার্ট ক্যাটাগরি উঠে এসছে ভারতবর্ষে। এটা হচ্ছে ওই দশচক্রে ভগবান ভূত। তো ভাবতে পারছি না আমরা কোনটা ঠিক, কারণ ওই ডেটা এসছে আমাদের কাছে, ইনফরমেশন এসছে, আমুল, কোয়ালিটি ওয়ালস, ফ্রোজেন ডেজার্ট, সব ইনফরমেশন এসছে, কিন্তু ওটা যে নলেজ হয়ে উইজডম পৌঁছবে তার সময়টা দিইনি বলে রাজনীতি। তাই আমরা ভাবতে চাই না কেন, মানে পরিশ্রম শব্দ বললে না, ওইতে আমাদের সবসময় স্টিমুলেশন দরকার, ডোপামিন দরকার। আমরা আগে ভাবতাম আমাদের জীবনে, আমাদের এই জীবনেই কয়েকদিন আগে অবধি তুইও যখন মোবাইল ফোন ছিল না, তখন যখন খেলতে যেতি, বসে থাকতি, বন্ধু বান্ধব তোর ব্যাটিং এর জন্য ওয়েট করছিস, ভাবতি, তোর বোর হতে অসুবিধা লাগতো না, তুই তোর ওই অপশনটা ছিল না বলে অস্বস্তিটাই হতো না, তোর ডিফল্ট একটা সেটিং আছে যে তুই যদি সবকিছু বন্ধ হয়ে যায়, তোর একটা ডিফল্ট মাইন্ড সেট আছে, মাথার একটা সেট আপ আছে, ওই সেট আপটা তো তোর অসুবিধা হবে কেন, এটা তো ক্রিয়েট করা হয়েছে বাবা। মানে এত এভলিউশনের মধ্যে আমরা গেলাম, এই থিঙ্কিং এ যদি একটু ডোপামিন বেরিয়ে যেত তাহলে তো হয়ে যেত ঝামেলা। থিঙ্কিং এ ডোপামিন বেরোয়, মুশকিলটা হলো মানুষ এই থিঙ্কিং এর ডোপামিনটাকে আইডেন্টিফাই করতে পারে না। থিঙ্কিং এও ভালো, যদি প্রপার কেউ ঠিক ভাবনা ভাবে, তাহলে তার মধ্যে ডোপামিন, অক্সিটোসিন সব রিলিজ হবে। যে হ্যাপি হরমোন, তোর সাথেই তো করেছি, ডোপামিন ও ছিল না, তোর সাথে তো ডোপামিনের নিয়ে কথা হয়েছে যে ডোপামিন বুস্টটা প্রপারলি কি করে করতে হয়। না মানে আমি এগ্রিড সব বিষয়ে, আমার শুধু এটাই দেখেছি, একটা মানুষ ওই যে কোনো সাধারণ মানুষ যে তারা একা একা ওই ঝুলতে যাবার থেকে, বা ধরো যে বিয়ে বাড়ির যে উদাহরণটা দিলে, কোনো অনুষ্ঠানে যে গিয়ে ওখানে হেবার মতো দাঁড়িয়ে আছি, তার থেকে বেটার কানের মধ্যে হেডফোন দিয়ে দাঁড়িয়ে থাকবি কেন, তোর কথা বল, আরে কাউকে চিনি বিয়ে বাড়িতে প্রেম করলাম আমরা কত সারা জীবনে। শোন, এইখানে আরেকটা জিনিস বলি, লোকের মধ্যে একটা মুশকিল আছে এখন, দেখবি মানুষ বেশি কথা বলে না, মানে তুই গিয়ে একজনের সঙ্গে দেখবি তোর সঙ্গে কথা বলতে আনকমফোর্টেবল হবে অনেক লোক, তুইও হবি, এই লোকে বলে না স্মল টক। স্মল টক ব্যাপারটা কি তোর কাছে কি মনে হচ্ছে আজকের দিনটা নিয়ে? ভালো একদমই নয়, এই দ্যাট ইজ দ্য প্রবলেম। কারণ এইটার পরে ভালোই হবে, লোকে বলবে কেমন আছো, ভালো আছি, ও আচ্ছা, আর কি চলছে, এই তো চলছে, ও আমারও চলছে, তোমার আর সব তোমার, আর বলো, এইটা তো কনভারসেশন না, এটা তো একটা ফালতু কথা হচ্ছে দুজনের মানুষের মধ্যে, যার কোনো মানেই নেই। তো কি কথা বলবে র্যান্ডমলি? এক্স্যাক্টলি, নাও দ্য পয়েন্ট ইজ, এই কথাটা তুই কখন বলতে পারবি? আমি রিসেন্টলি একটা এক্সাম্পল দিই, আমি একজনের বাড়িতে গেছি, তো তিনি আমার একজন দাদা স্থানীয়, এবং তার যে স্ত্রী তিনিও খুবই বিদুষী মহিলা। তো তার সঙ্গে আমি মানে গেছি, গিয়ে এবার ফার্স্ট কথাটা আমি জেনারেলি কি বলা যায়, জেনারেলি তার একটা ছোট্ট হেলথ ইস্যু ছিল, সেটা নিয়ে জিজ্ঞেস করলাম। তারপর বললাম যে জানেন
এই যে চোখ ব্যাপারটা, ওনার চোখের একটা অপারেশন হচ্ছে, আমি বললাম এই যে চোখ ব্যাপারটা, এই যে এতটা সূক্ষ্ম একটা ব্যাপারটা ভেবে না আমার হেভি ফ্যাসিনেটিং লাগে। এবার ভদ্রমহিলা তো আমাকে তার পার্সপেক্টিভটা বলা শুরু করলো। তারপর আমি বললাম এই যে আসছিলাম, আমি তো সবসময় আমি যেটা করি, আমি যখন যাই কোথাও, আই ট্রাই টু গ্যাদার সামথিং ফ্রম দ্য রোড। মানে কোথাও কিছু একটা লোককে দেখলাম, সে এইভাবে তাকিয়েছে, কেউ কাউকে তুই রাস্তায় কিছু না কিছু ঘটবেই, এটা ঘটছেই, তো আমরা দেখছি না, ঘটছেই। তা আমি এটা এবার যখনই আমি এটাকে শেয়ার করা শুরু করলাম, তিনি কিন্তু ইন্টারেস্টেড হলেন শোনার জন্য এবং শোনানোর জন্য। আর বলো না পরশুদিন কি হয়েছে শুনবে বলে কিন্তু সে আমার সঙ্গে কথা বলা শুরু করে দিল। এটা কিন্তু জেনারেলি আমি দেখেছি, এখন আমার পক্ষে এটা খুব একটা কষ্টর ব্যাপার নয়, কিন্তু একটা পয়েন্টে আমি কথাই বলতে পারতাম না লোকের সঙ্গে। আর এই স্মল টক বিষয়টা খুব সোজা ব্যাপার, কিন্তু লোকে স্মল টক করতেই পারছে না। হ্যাঁ, এটা কিন্তু মানে এটার জন্য একটু এফোর্ট দিলে কিন্তু খুব ভালো স্মল টক করা যায়। কারণ ধর তুই জানিস কার সাথে দেখা করতে যাচ্ছিস, গিয়ে প্রথমে যে আইস ব্রেকিং বলে ইত্যাদি বলে, এখন তো অনেক সহজ, তখন তো এগুলো ছিল না। বিল ক্লিনটনের নাকি একটা ডায়েরি থাকতো, একটা কোথাও কনফারেন্সে বা মানে যখন ওর প্রেসিডেন্ট হয়নি তার আগেও তো সে কনফারেন্সে যাচ্ছে মিটিংয়ে যাচ্ছে ইত্যাদি, কারা কারা যাচ্ছে তার লিস্ট বের করে সবার সম্বন্ধে এক পাতা ওর লেখা, ওই ছোট ডায়েরিতে এক পাতা লেখা থাকতো, সবার সাথে কথা বলতে পারে। হ্যাঁ, মানে ওর ইন্টারেস্টিং কি জানি যে ও না মানে ইয়েতে খুব ইন্টারেস্ট ওর, মানে কি ওর নামের সাথে দেখা করতে আসছে, তোমার আমিষ সিনেমাটা দেখলাম ভালোই লাগলো, কিন্তু তোমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স বলো, এটা কনভারসেশন স্টার্টার। কেউ যদি ওটুকু এফোর্টও না নেয়, সেটা তো বটে, কনভারসেশন তো দরকার, কনভারসেশন খুব দরকার, স্মল টক। তো আজকের দিনে তুই দেখা করতে যাবি কারোর সাথে বা কোথাও যাবি, ওখানে আশেপাশে কে কে থাকতে পারে, বা একটা লোককে, আমার তো চেষ্টা করি আমি যে এই লোকটার সম্বন্ধে কি জানি আমি, যেটা নিয়ে একটা শুরু করা যেতে পারে কনভারসেশন স্টার্টার, তো তারপরে তো শুরু হয়ে যায় আর কি। অনেকটা ন্যাচারাল, আমি ন্যাচারাল নই, সেই জন্য আমাকে ওই এফর্টটা নিতে হয়। সোশ্যাল মিডিয়া গিয়ে বা ইত্যাদি গিয়ে আমি একটা দেখে আমি আমার এটা খুব ছিল না কিন্তু ন্যাচারাল একেবারেই ছিল না, কিন্তু আমি বলতেই পারতাম না কথা লোকের সঙ্গে, মানে কি বলবো বুঝতে পারতাম না কোথায়। আর বিশেষ করে পার্টিতে গেলে তো আমাদের, যখন আমি এসছি তখন বিরাট বিরাট পার্টি হতো, সেখানে যেতাম, আর লোকজনকে দেখছি কেউ এসে আমার সঙ্গে কথা বলতে, আমি হ্যাঁ এই ছাড়া আর কিছু করতে পারছি না। দেন আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে আমি কেন করতে পারছি না, কারণ আমার কাছে যথেষ্ট মেটেরিয়াল নেই বলার মতো। আমার তো নিজের বলতে হবে তো কিছু একটা, শুনতেও হবে। এবার কখন সে আমাকে বলবে, যখন তার মনে হবে এর কাছ থেকেও কিছু আমি পেতে পারি, শোনা জমকো। হ্যাঁ ঠিক, এইটা আমার মনে হয় স্মল টক ব্যাপারটা আসলে খুব ইম্পর্টেন্ট আজকের দুনিয়াতে। কারণ এই স্মল টকও হলো, এখান থেকে অনেক কিছু পাওয়ার আছে, যে কোনো মানুষের সঙ্গে স্মল টক করা যেতে পারে এবং সেটা খুব ইন্টারেস্টিং হয়। কিন্তু এই ফট করে জানো তো, তাজমহল অ্যাকচুয়ালি কিন্তু তেজমহল, তখন কিন্তু ঝামেলা হয়েছে স্মল টক করতে গিয়ে, এইসব ঝামেলাতে আমি পড়েছি। তুই সেসব ঝামেলায় তো পড়িস, তুই শুধু যেটা ভাজুং ভাজুং বলে দেয় না, ফাট করে মাথা গরম। এবার তুই এটা বুঝতে পারছিস না, যে লোকটা বলছে, এই একটু আগে কথা বারবার আবার ওখানে আসে, যে লোকটা বলছে সে তো নিজের সময় দিচ্ছে না, সে তো অ্যাংজাইটি থেকে বেরোনোর জন্য তাজমহল তেজমহল মেনে নিচ্ছে, তাই না? সে তোকে বলছে, তুই বললি খুব ভালো, জানো তোমার এই ভাবনাটা খুব ভালো, মানে অ্যাকচুয়ালি তুমি যেটা ভাবছো এটা যদি বলে দিই তারপরে আমাকে 10টা ইনফরমেশন দেবে, ওই রিস্কই নেওয়া যাবে না। ভুল ভাল বুঝুন বাজুন কথাবার্তা বলে স্মল টক। না ঠিক আছে, সে তো বলবি, বলে এই নিয়ে কথা আমি বলতে চাই না, অন্য কিছু নিয়ে বলবি। লেটস টক ফিলোসফি। হ্যাঁ, লেটস টক ফিলোসফি। ফিলোসফি হলো তাজমহল নিয়ে আমাকে অনেকে এসব এটা বলেছে, হ্যাঁ সেটার ঐতিহাসিক ওটা আমরা আমাদের বই থেকে করেছি, দ্যাটস নট দ্য পয়েন্ট। আমি বলছি তাজমহল যদি তেজমহলয় হয়েও যায়, তার সৌন্দর্য কি কোথাও খামতি পড়বে? কিন্তু তুমি না খুব উচ্চ মার্গে পৌঁছে গেছো প্রেমাশিসদা, এরকম ভাবে সবাই ভাবে না। না তুই তাজমহল দেখে ভালো লাগছে না, এটা যদি কেউ বলে তাহলে পরে দুটো কথা আছে, দুইখান কথা আছে। হ্যাঁ, কিন্তু তাজমহল ধর এবার এটা বিশ্বাস করে না, কিন্তু তারা করে তো না। তাজমহল যারা বলে যে তাজমহল কিন্তু আসলে তেজমহল হয়, তারা কিন্তু বিশ্বাস করে না। কেন বলবো? এটা প্রমাণিত সত্য। যেই রাজনৈতিক মতবাদের দ্বারা প্রভাবিত হয়ে মানুষজন এই কথাটা বলে, যেই রাজ্যে তাজমহল রয়েছে সেই রাজনৈতিক দলটি চালায়, এবং তার যে প্রধান মুখ, সে প্রচন্ডভাবে এই ধরনের ভাবনা চিন্তার
প্রেমাশিস দা উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথকে নিয়ে কথা বলছে। হ্যাঁ, এবার তুমি মেনে নিয়েছো ওটা তেজমহল এবং ওটা একটা ভব্য মন্দির ছিল একটা সময়, কারেক্ট, বিরাট ব্যাপার ছিল। তাহলে পরে তো ওটাকে উত্তরপ্রদেশের সবচেয়ে ভালো টুরিস্ট প্লেস হিসেবে তুমি প্রমোট করছো না কেন? ওরা আজকাল ওদের টুরিস্ট প্লেস হিসেবে উত্তরপ্রদেশের ট্যুরিজমে তাজমহলকে প্রমোট করে না। তাই নাকি? হ্যাঁ বাবা, তাজমহলে এমনি লোকে চলে আসে, কিন্তু ওরা প্রমোট করে না আলাদা করে। আগে বিদেশি ডেলিগেটসরা এলে পরে তাজমহলের রেপ্লিকা দেয়া হতো, এখন আর দেয়া হয় না। কেন দেয়া হয় না? দেয়া হয় না এই যে এখন বোধহয় আই থিঙ্ক একটা খুব, ওটাও একটা সুন্দর করে বানানো, একটা ওয়েল মেড, ওটা ভাগবত গীতা দেয়া হয় সম্ভবত ব্রিটিশ না সরি বিদেশি কোনো ডেলিগেট এলে পরে। কেন তুমি তাজমহলের রেপ্লিকা দিতে পারছো না? কারণ তুমি বিশ্বাস করো ওটা তাজমহল, তুমি বিশ্বাস করো তাজমহল এবং ওটা মুঘলদের বানানো, যেই এবং সেটা তোমার সাথে, এবং মুঘলরা ওদের রাজনৈতিক মতবাদ হিসেবে মুঘলরা অত্যাচারী ছিল, কাজে তারা কোনো ভালো কাজ করে যেতে পারেনি। হ্যাঁ, তুমি বিশ্বাস করো বলেই তুমি তাজমহল দিচ্ছ না। তুমি যদি ওটা দিই না কেউ যে হ্যাঁ এটা আমাদের এখানকার একটা সুন্দর মনুমেন্ট, কেউ এটাকে তাজমহল বলে, আমরা বিশ্বাস করি এটা তেজমহল বলে, তুমি রেপ্লিকাটা দিচ্ছ না কেন? কারণ তুমি বিশ্বাস করছো ওটা তাজমহল এবং শাহজাহানের সময় বানানো হয়েছিল। এটা হচ্ছে প্রবলেম। আমি বলছিলাম যে ধর্মের ওখানে প্রবলেমটা ওখানে, তুমিও বিশ্বাস করো না এটা। প্রমোট তাজমহলকে করতে হবে না, সবাই গিয়ে এরকম করে দাঁড়াবেই তাজমহলের উপর। হ্যাঁ, এরকম এটাতে যে কি আনন্দ পায় লোকে আমি বুঝি না। আমার একটা দিনামিত একটা বক্তব্য আছে, সেটা হলো তাজমহলকে এই যে দূর থেকে আমি এরকম করে ধরলাম, এটাতে আমি কি প্রমাণ করতে পারলাম? এটা তোর তো আবার আমরা প্রথমে চলে যাই। একটা সময় ছিল যখন মানুষের কাছে ক্যামেরা অতটা উপলব্ধ ছিল না, এটা হচ্ছে কস্টলি অ্যাফেয়ার ক্যামেরা, ঠিক আছে? তো তখন গিয়ে একটা টুরিস্ট প্লেসে তুই ক্যামেরা নিয়ে যাবি, ভালো ছবি তুলতে পারবি না, তাজমহলের সামনে তুই ছবি তুলতি। তারপরে একটা সময় এলো যখন ক্যামেরাটা অ্যাভেলেবেল সবার কাছে, তাহলে পরে তো ওখানে কি করবে ওই লোকটা যে ক্যামেরার ব্যবসা করছে? তাকে তো একটা লার্জার দ্যান লাইফ ইমেজ ক্রিয়েট করতে হবে। এটা হলো লোকটা বলো এই হ্যাঁ, কারণ ওই জিনিসটা তুই করে উঠতে পারবি না, কারণ ওখানকার লোক জানে কোথায় দাঁড়ালে পরে এমনি করলে পরে ঠিক ওই ছবিটা ওঠে, কি লেন্সিং করে। আর যাদেরকে বলছে তাদের একবারও মনে হচ্ছে না যে এই বললামটা করে আমি কিছু করতে পারছি না। এটা কিন্তু ক্যামেরা আসে নাকি আমি মা বাবার ছবি, দাদুদের ছবি যেখানে থেকে দেখলাম, আরে তখন ক্যামেরাটা আনন্দ আছে কিন্তু চুড়ে হাত দিচ্ছে, এরকম ঝুলছে তাজমহল ঝুলছে, আমি বুঝতে পারতাম তাজমহল এবার ধরে তুলে আর দাঁড়িয়ে আছে, তাহলে আমি মানলাম। এখানে হাত দিয়ে আমি কি প্রমাণ করলাম? ঠিক করে ধরতে পারছি না, বা তাজমহলের টুপি খুলে দিলাম, এরকম যদি হতো তাহলে আমি মানতাম হ্যাঁ ঠিক আছে আমি এটা কিছু করলাম, ধরে দাঁড়িয়ে আছি আর কি। না ওই সময়টাতে না ওদের একটা প্রভাবে মানুষ একটুখানি বোকা হয়ে যায়। ওরা অনেকে এখানে এটা হয়েছে ওখানে ওটা হয়েছে করে না, ওরা মানে এটা করতে হয় আর কি, এখানে এলে রিচুয়াল টাইপের, এখানে এলে এটা করতে হয়। আমি যেমন বেশিরভাগ জায়গায় গেলে আমি যেটা আমার যেটা প্রবলেম সেটা হলো আমি ছবি তুলতে ভুলে যাই। ঠিক আছে, আমি ছবি তুলতে ভুলে যাই কারণ আমি এত মেসমারাইজড হয়ে যায় জিনিসপত্র দেখে, এত সুন্দর ব্যাপারে আমি ছবি তুলতে ভুলে যাই। ফিরে আসার পরে আমাকে এক সময় আমার এক সঙ্গিনী তিনি বলেছিলেন, এই জন্য তোর সঙ্গে আমার বেরোতে ইচ্ছা হলো না, তুই ছবি তুলিস না। আমি ভাবলাম বরফে গিয়ে আমি প্রথমবার জীবনে বরফ দেখছি, আমি মোবাইলটা বের করতেই পারি না, আমার মাথাতেই আসে না এই ব্যাপারটা। অথচ আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে আছি, আমি নাকি পডকাস্ট করতে হবে, আমি এটা পারি না, করেই উঠতে পারি না। সবচেয়ে বাজে লাগে সেটা হচ্ছে কনসার্টে মোবাইল দিয়ে যে ছবি, ভিডিও রেকর্ডিং ছবিও কেন তুলছিস? আরে আমি তো এটা বুঝি না যে মানুষ বেশিরভাগ কনসার্ট বেশিরভাগ পারফরমেন্স এইভাবে দেখে। হ্যাঁ, সামনে লোকটা পারফর্ম করছে, তুই তো মোবাইলই দেখছিস ভাই। মোবাইলে দেখ গিয়ে ইউটিউবে তাহলে পরে বা কোনো একটা ইয়েতে, তো ওখানে ওরমই আছে, নতুন কিছু নেই। আর এইভাবেই দেখছেও, উনি ওখানে পারফর্ম করছেন, উনি এখানে দেখছেন, বাহ দারুণ লাগছে, আমার চোখের সামনে লোক আছে তবু আমি দেখছি না ওখানে, এই ফোনেই দেখবো আমি। কি মুশকিল রে ভাই, আমি তো আইডিয়াটাই বুঝি না, আমি তো বেসিকটাই বুঝি না। এটার জন্য দেখবে সামনে লক্ষ লক্ষ ফোন, আর সবার ফোন এরকম ভাবে উঠে আছে, কিভাবে সম্ভব এটা? সব খুব ক্যাপচার তো করে রাখলো, আমি তোকে বলছি ভাই, ক্যাপচার করে রাখলো। তুই যে কোনো লোককে জিজ্ঞেস করে দেখ, আপনি 2025 জানুয়ারির 6 তারিখে যে ভিডিওটা তুলেছিলেন, সেই ভিডিওটা আপনি কবার দেখেছেন? আই ক্যান গ্যারেন্টি যে সে আর দেখেনি।
সেটা তো বা একবার দুবার দেখে থাকতেও পারে বা কাউকে দেখাতেও পারে, কিন্তু সে কিন্তু জেনারেলি দেখেন না ওটা। দুর্গাপুজোর মণ্ডপেও এটা করে লোকে, সবখানে করে আজকাল। গ্র্যান্ড ক্যানিয়নের সামনে ধরে তুই ছবি তুলছিস, কাঞ্চনজঙ্ঘা থেকে তুই ছবি উঠবে, কোনোদিন উঠতে পারবে না। কাঞ্চনজঙ্ঘা সূর্যোদয় হচ্ছে তুই মোবাইলে ছবি তুলে রাখছিস, হবে ওটা কোনোদিন? আর ওই সময় সূর্যোদয়টা দেখ। ভার্টিক্যালি স্লিপিং বুদ্ধার ছবি তো তোলাই উচিত না এরকম করে। আরে ভাই ও ওটাকে এইভাবে ক্যামেরা সোজা করে দিচ্ছে, এইরকম করে সোজা করে দিচ্ছে। কি খারাপ, কাঞ্চনজঙ্ঘা খারাপ লাগবে। এই জন্য তো বড় তখন কাঞ্চন কন্যা, ভার্টিক্যালি কাঞ্চনজঙ্ঘা ছবি তুলে কাঞ্চন কন্যা হবে। এখন তো এখানে কাঞ্চনজঙ্ঘা রেগে ফেগে গিয়ে বলছে আর বরফই রাখবো। হ্যাঁ, বরফই রাখবো না। তাই নাকি? হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘার বরফ গলে যাচ্ছে তো, একটা সাইডের বরফ গলে যাচ্ছে। গজলডোবা থেকে কি ভালো ভিউ পেলাম আমি কাঞ্চনজঙ্ঘা, আরে পুরো ক্লিয়ার। শিলিগুড়ি থেকেও দেখা গেছে, হ্যাঁ। শিলিগুড়ি থেকে ফাটিয়ে দেখা যায় ভালো থাকলে ওদের। হ্যাঁ, ভালো ওয়েদার থাকলে কোভিডের সময় এসেছিল না কলকাতা থেকেও কাঞ্চনজঙ্ঘা? হ্যাঁ, কোভিডের সময় কিন্তু এটা হয়েছে, কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। আমাদের এটা আছে না, আমরা মানে পর্বত শৃঙ্গ দেখতে পেলে কি আনন্দ হয় যে মনে, হুজুক হুজুক কিছু একটা দেখলে এই তো দেখা যাচ্ছে বলে এরা শানদার খুঁজেছে, 5টা একসাথে দেখবো। এভারেস্ট ফেভারেস্ট দেখে চলে, কাঞ্চনজঙ্ঘা দেখবি? না ওই যে এভারেস্ট, লুৎসে, কাঞ্চনজঙ্ঘা আরো 2-3টে দেখা যায় ছোটখাটো। আমি আমার জীবনে সব দেখবো শুয়ে শুয়ে। একবার কলকাতা থেকে শিলিগুড়ি আসছি ইন্ডিগোর একটা ফ্লাইটে, ফর সাম রিজন ওই দিনের ফ্লাইটটা একটা অন্য রুটে এসছে, সেটা হলো নেপালের একটা বর্ডার ঢুকে। তো আমরা যাচ্ছি, আমি বসে আছি ডান দিকে, আমি উইন্ডো সিটেই বসে আছি। হঠাৎ করে পাইলট বলছে যে উইদিন 5 minutes প্লিজ কিপ লুকিং অ্যাট ইউর রাইট, এটাই বলে রেখে দিচ্ছে। তারপরে বলছে নাও ইউ ক্যান সি, বলে আমি নিচে তাকিয়ে দেখি মানে বিউটিফুল একটা মাউন্টেন, এবং সেটা একটা দারুণ, বলছে দিস ইজ মাউন্ট এভারেস্ট। আর আমি না আমার জীবনে অত সুন্দর পর্বতের ভিউ, আর একদম ক্রিস্টাল ক্লিয়ার ছিল সেদিন, আর ঠিক মানে রোদটাও এসে পড়েছে, বিউটিফুল লেগেছে ওইটা না। মানে কিছু কিছু সময় আছে, যেমন আমি একবার কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম, জাস্ট অনেকেই হয়তো এটা দেখে থাকতে পারে, জাস্ট যখন সূর্যটা ডুবে যায় তখন না একটা রেশ অফ লাইট থাকে, হলুদ একটা শেড নেয় কোণার দিকে, একটা গ্রে, একদম গ্রে ছায়া হয়ে যায়, মানে এত অদ্ভুত লাগে। সূর্য ডোবার পরে, সূর্য জাস্ট ডুবলেই তারপর দেখা যায় না। মানে ধর আমি বলছি তোকে, হয়তো ফর 1 minute দেখা যায়, মানে 60 seconds বোধহয় দেখা যায় ওইটা। আমি কেভেন্টাস থেকে বসে আমি দেখছি, মানে এটা কি, এটাও হয় নাকি? মানে কাঞ্চনজঙ্ঘা এরকম হয়? মানে দেখে মনে হচ্ছে দুঃখ হয়েছে। মর্নিংটাও যদি ঠিকঠাক সানরাইজ দেখা যেতে পারে। ওই যে আমি একবারই দেখেছি টাইগার হিল থেকে, টিপটা একদম চূড়োটা ঠিক পিঙ্ক, মানে ওটা অন্য পিঙ্কের মতো টতো না, পিঙ্ক নয়, ওটা পিঙ্ক। তারপরে অরেঞ্জ হলো, অরেঞ্জ হয়ে তারপর মানে গড়িয়ে পড়লো। এটা না মানে গায়ে কাটা দেওয়ার মতো দৃশ্য। তখন যদি এভাবে ধরা যায় কাঞ্চনজঙ্ঘা, এটাই লাইফ, এটাই লাইফ। আর ওইখানে দাঁড়িয়ে ওই জিনিসটা হচ্ছে যে লোক মোবাইল দিয়ে দেখছে। আমি শানদার প্রতি কিভাবে করবো, এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা এবার ধরে থাকছো, ওই দিক থেকে ছবি দেখবে বেশ। কাঞ্চনজঙ্ঘা ওকে, তাহলে আমরা হাত এখানে রেখে আপাতত শেষ করছি। আপনারা মেল করেছেন, কিন্তু আজকে একটু টাইমের চাপ রয়েছে বলে আজকে আমরা মেলটা আর পড়তে পারলাম না, কিন্তু থ্যাংক ইউ মেলগুলো করবার জন্য। পরের এপিসোডে অবভিয়াসলি মেলগুলো শুরুতেই পড়ে তারপরে আমরা যাব। মেল আইডিটা আরেকবার বলে দিচ্ছি, soulconnectionadda@gmail.com। আর যদি এপিসোডটা ভালো লাগে কমেন্ট করতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমার একটা প্রশ্ন আছে, এই যে সাইনটা, এটা একটা সময় তো এটাকে, কারণ ওটাকে রেটের জন্য ইউজ করা হতো। কোন সাইনটা? এই যে এর যেটা তুই @, বললি, হ্যাঁ, ওটাকে কি @, বলে এখনো নাকি @ বলে? আমি বলেছি যাই হোক, মানে ইমেলের আগে ওটা বসে, এটা সবাই জানে এখন। না আমি ওটা জানতে চাইছি যে ওটাকে আপনারা বলুন তো, কেউ যদি জানেন ওটাকে কি শুধু @ই বলা হয় নাকি @, বলে? এখন যে @, হয়ে গেছে, আমরা তো @, পড়তাম। তার একটা কারণ ছিল, ওটা প্রাইসিং এর সাথে থেকে এসছে ওই জিনিসটা। এখন বলে, অনেকেই বলে যে ধর orunabh.customs@gmail.com, আমি তো তাই বলি। হ্যাঁ, ও আমরা বলতাম, যাই হোক। না আমি জানতে চাই আপনাদেরও যদি এরকম কিছু ঘটনা থাকে, এই হাত চুড়োয় ধরার বা ভূতের গল্প নিয়ে যা আমাদের কনভারসেশন হলো, আপনারা মেল করতে পারেন, কমেন্ট করতে পারেন, সেগুলো নিয়ে আমরা পরবর্তী এপিসোডে অবশ্যই কথা বলবো। তো
এখানেই তাহলে শেষ করছি। ও হ্যাঁ, আমিষ দেখুন প্রেত কথায় চলে এসছে। আর এই এপিসোডটা কেমন লাগলো অবশ্যই বলুন, কমেন্টে জানাবেন, লাইক করবেন, আর যদি বাই চান্স সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন। এতবার বলতে পারছি না, সাবস্ক্রাইব করাটা খুব সোজা, একটা ক্লিক করতেই হয়, আর কিছু না, করে ফেলুন না, কি আছে। ব্যাস। এবার অরুণাবদা প্রত্যেকদিন যেটা বলে, আজকে অরুণাবদাকে বলতে দেবো না, আমি বলবো। মা বলো প্লিজ। অরুণাবদা যেটা বলে সেটা আমি আরেকবার বলছি, স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। কারেক্ট। চলো কাট।